হন্টেড বাই এয়ারটেল। ইয়েস, আমি জানি আমার মতো আপনিও অনেক বেশি এক্সাইটেড। আবারও সেই পুরনো সময়ের মতো ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া। ফিরে এসেছে এয়ারটেল, বেজে উঠেছে সেই পুরনো সুর। সত্যি এমন মুহূর্তের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আসুন এবার একটু জানিয়ে দিই কেন এই অচিনপুর। অচিনপুর হচ্ছে সেই ভয়ের রাজ্য যেখানে বন্ধুর সাথে প্রতি বৃহস্পতিবার রাত একটু গভীর হলেই হারিয়ে যাওয়া যায়, যেখানে এমন ভয় যে বন্ধু থাকে বন্ধুর পাশে, একটুও উপায় নেই দূরে যাবার। তাই অচিনপুর শুনুন বন্ধুর সাথে। যদি আপনার কোনো বন্ধু এই মুহূর্তে মিস করে আমাদের আজকের এপিসোড, তাহলে এখনই তাকে কল করুন অথবা মেসেজ করে জানিয়ে দিন। তারপর সবাই মিলে হারিয়ে যান ভয়ের রাজ্য অচিনপুরে। আত্মা ফেরানো জাদু, আফ্রিকার কালো জাদুর মতো দারুণ কিছু ঘটনার পর আজ পড়ে শোনাব বন্দিপুরের জঙ্গল। ঘটনাটি মেহেদির সাথে শেয়ার করেছেন তার ভারতীয় বন্ধু রঞ্জিত। শেয়ার করতে গিয়ে যেমন রঞ্জিত, তেমনি শুনতে গিয়ে মেহেদি হারিয়ে গেছেন ক্ষণে ক্ষণে ভয়ের রাজ্যে। হয়তো এখনও তারা শুনছেন, দেখা হয়ে যেতে পারে ওদের সাথে, অথবা ঘটনার চরিত্রের সাথে অচিনপুরে। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনায় যাবার আগে ছোট্ট একটা ইনফরমেশন। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যাও বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র তোমার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*029#। চলুন ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। গোলাম রাব্বি ভাই সহ ভূত.com টিমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত 9 জানুয়ারি বৃহস্পতিবার আমার পাঠানো আত্মা ফেরানো জাদু ঘটনাটি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রচার করার জন্য ধন্যবাদ। আমি যে ঘটনাটি আজকে লিখতে যাচ্ছি এটা দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের একটি ঘটনা। এই ঘটনাটি আমি 2 জনের কাছ থেকে সংগ্রহ করেছি। তার একজন আমার পাঞ্জাবি বন্ধু রঞ্জিত সিং। রঞ্জিত আমার বয়সী একজন যুবক, বয়স 28-29 হবে। আরেকজন হচ্ছে আমার এক বড় ভাই, নাম আনন্দ। আনন্দ ভাইয়ের বাড়ি কর্ণাটক প্রদেশের পাশের প্রদেশ তামিলনাড়ু। আনন্দ ভাইয়ের বয়স 32-33 হবে। এই ঘটনা 2 প্রদেশের 2 জনের কাছ থেকে কিভাবে সংগ্রহ করলাম সেটা ঘটনা পড়লে বুঝতে পারবেন। কেননা এই ঘটনা বর্ণনাকারী রঞ্জিতের কাছ থেকে ঘটনাটি শোনার পরে আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে আমার আরও খোঁজ খবর নেওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে রঞ্জিতের কাছে যেভাবে ঘটনাটি শুনেছি ঠিক সেভাবে বর্ণনা করলে অনেক প্রশ্ন থেকে যায় আর ঘটনাটা অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন শুরু করা যাক। এই ঘটনাটি রঞ্জিত শুনেছে তার দাদু সর্দার হাকিম বীরেন্দর সিংয়ের কাছ থেকে। রঞ্জিতের দাদারা 2 ভাই, সর্দার হাকিম যোগান্দার সিং সবার বড়, তারপর সর্দার হাকিম বীরেন্দর সিং অর্থাৎ রঞ্জিতের দাদা পেশায় যোগান্দার ও বীরেন্দর দাদু আয়ুর্বেদিক চিকিৎসক। এই জন্য তাদের হাকিম বলা হয়। ওনারা বিভিন্ন গাছগাছরা দিয়ে ঔষধ বানিয়ে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন। রঞ্জিত বলছে ওর দাদু যোগান্দার সিংয়ের বর্তমান বয়স 90-এর বেশি। তারপরেও তিনি খালি চোখে দেখতে পারেন এবং লিখতে পারেন। বয়সের ছাপ চোখে মুখে লাগলেও দাদু যোগান্দার সিং এখনও শারীরিকভাবে অনেক মজবুত আছেন বলে রঞ্জিত আমাকে জানিয়েছেন। এদিকে 82 বছর বয়সী রঞ্জিতের দাদু বীরেন্দর সিং নাকি এখনও রঞ্জিত ও তার অন্যান্য নাতিদের বলেন ওনার সাথে কুস্তি করতে। তাহলে বুঝতেই পারছেন দাদুরা বৃদ্ধ হলেও শরীরের শক্তি ও মনে জোশ আছে। এগুলো মূলত এই গাছগাছরার ঔষধের কেরামতি। তাছাড়া এখনও যোগান্দার সিং ও বীরেন্দর সিং এবং তাদের 5 জন ছেলে মেয়েদের নিয়ে পাঞ্জাবের চণ্ডীগড় শহরে একটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। সালটা 1992। যোগেন্দ্র দাদু শেষবারের মতো পাঞ্জাব থেকে ভারতের কর্ণাটক প্রদেশের বন্দিপুর জঙ্গলে যান বিশেষ একটা কাজে। পাঞ্জাব থেকে কর্ণাটক অনেক দূরে, অর্থাৎ ভারতের এক প্রান্ত থেকে তার বিপরীত প্রান্ত।
কিন্তু 4-5 বছর পর পর ওনাদের 2 ভাইয়ের একজনকে সেখানে যেতে হতো বিশেষ একটা দরকারে। ওনারা পেশায় যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসক, সেজন্য ওনাদের বিভিন্ন গাছ ও ফুল ফল সংগ্রহ করতে হতো। এখন একটা জটিল রোগের চিকিৎসা করার জন্য এক ধরনের গাছ বা শিকড় বা ফুল বা ফল লাগে। সেটা আসলে কি জিনিস সেটা রঞ্জিত আমাকে বলেনি। তার কারণ হচ্ছে ঔষধ কি দিয়ে বানায় এটা বললে নাকি ঔষধের গুণাবলী নষ্ট হয়ে যায়, আর কোনো কবিরাজ সেটা বলতেও চান না। আমরা ধরে নিলাম সেটা একটা গাছ। রঞ্জিত বলেছে এই বিশেষ গাছ দিয়ে বানানো ঔষধ দিয়ে শরীরের অভ্যন্তরীণ যত ক্ষত আছে সেটা সারানো সম্ভব। এমনকি ক্যান্সারের রোগীদের চিকিৎসাও এটা দিয়ে করা সম্ভব। তবে ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে। যদি শুরুর দিকে কোনো রোগী বুঝতে পারে বা ধরা পড়ে তার ক্যান্সার হয়েছে, তখন ওই রোগীকে এই ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করলে আল্লাহর অশেষ রহমতে নাকি রোগী ভালো হয়ে যায়। তবে এটা পাওয়া অনেক কঠিন, অনেক দুর্লভ। আর এটা পাওয়া যায় ভারতের কর্ণাটকের একমাত্র বন্দিপুর জঙ্গলে। আর এই গাছ হয়ে থাকে জঙ্গলের একদম গভীরে, আর সেখান থেকে এই গাছ সংগ্রহ করতে হয়। তবে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক মূল্যবান। এই গাছ সংগ্রহ করতে দাদুরা দুজন একসঙ্গে যেতে পারতেন না। তার কারণ হচ্ছে একসাথে দুজন গেলে এই চিকিৎসা প্রতিষ্ঠান কে চালাবে। তাই পালা করে 2 ভাই 4-5 বছর পর কর্ণাটক যেতেন। যাই হোক, সেবার বড় দাদু সিদ্ধান্ত নেন এবার তিনি যাবেন কর্ণাটক। যথারীতি দাদু বের হয়ে যান, পাঞ্জাব থেকে ফ্লাইট ধরে কর্ণাটক চলে যান খুব অল্প সময়ের মধ্যে। যাওয়ার সময় তেমন কোনো অসুবিধা না হলেও আসার সময় তাকে ট্রেনে বা বাসে করে ফিরতে হয়। বিশেষ করে ফেরার সময় এত পথ তিনি ট্রেনে যাতায়াত কেন করেন, এই প্রশ্নটা হয়তো অনেকের মাথায় আসবে। তার উত্তর হচ্ছে এইসব গাছগাছড়া নিয়ে বিমানে ভ্রমণ করা যায় না। যাই হোক, দাদু চলে যান সেই বন্দিপুর এলাকায়। মূল ঘটনা শুরু করার আগে এই জঙ্গল সম্পর্কে কিছু তথ্য না দিলেই না। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি আনন্দ ভাইয়ের কাছ থেকে। এটার পুরো নাম বন্দিপুর জাতীয় উদ্যান। এটার আয়তন প্রায় 900 বর্গ কিলোমিটার। এই জঙ্গলের এক অংশ আবার তামিল প্রদেশের একটা জঙ্গলের সাথে মিশেছে। সেখানে প্রায় 100টা বা তার বেশি বাঘ সহ অন্যান্য হিংস্র প্রাণী আছে। এই জঙ্গলের চারপাশ জুড়ে লোকালয় আছে। লোকালয়ের চারিদিকে কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে, আর এই ট্যুরিস্ট স্পটগুলোতে কঠিন নিরাপত্তা। সেখানে হরিণ, খরগোশ, হাতি সহ আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়। জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য একটা প্রধান সড়ক রয়েছে। সেই সড়ক দিয়ে যাওয়ার পথে অনেকে নাকি বন্য হাতি ও বাঘের শিকার হয়েছে। বিশেষ করে যারা বাইকে করে যায় তাদেরকে আক্রমণ করার অনেক ঘটনা ইতোমধ্যে সেখানে ঘটেছে। এই জন্য বর্তমানে সেই রাস্তা ব্যবহার করার জন্য বিশেষ আইন মেনে চলতে হয়। যেমন বিকেলের পরে বাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই জঙ্গলের অনেক অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তার কারণ হচ্ছে এই জঙ্গলে রয়েছে হিংস্র প্রাণী, যেমন বাঘ, ভাল্লুক, বুনো হাতি, সাপ ইত্যাদি। তাছাড়া এই জঙ্গলে রয়েছে অনেক মূল্যবান কাঠের গাছ, যার মধ্যে অন্যতম লাল চন্দন। এই লাল চন্দন কোনো সাধারণ গাছ নয়, এটা অনেক মূল্যবান, আর সেই জন্য এই গাছ চুরি হয়, ঝুঁকি অনেক রয়েছে। অনেকে আছে সেখান থেকে বাঘ পর্যন্ত শিকার করে পাচার করে। তাছাড়া হাতি তো রয়েছেই, হাতির দাঁত অনেক মূল্যবান। এই জন্য নিরাপত্তার ব্যাপারে ভারত সরকার কঠোর পদক্ষেপ নিয়ে থাকেন। অনেকে হয়তো খবরে দেখেছেন পুলিশের গুলিতে নিহত লাল চন্দন পাচার চক্র। এরকম অনেক খবর পাওয়া যাবে খুঁজলে। তাহলে বুঝতেই পারছেন জঙ্গলের ভেতরে এই সব নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা কতটা বিপজ্জনক ও মৃত্যু ঝুঁকিপূর্ণ। আরও অনেক অজানা তথ্য থাকতে পারে যেটা আমার জানা নেই। এবার রঞ্জিতের কাছে ফিরে আসি। রঞ্জিত বলছে এই প্রবেশ নিষিদ্ধ অঞ্চলগুলোর ভেতরে একটি জায়গায় পাওয়া যায় এই ঔষধি গাছ, যেটার জন্য দাদুর সেই পাঞ্জাব থেকে আসা। এখন এই জঙ্গলে প্রবেশ করতে হলে থানা ও বন বিভাগের পারমিশন নিয়ে গার্ড সহ প্রবেশ করতে হয়। বেশ ঝামেলার কাজ সেটা। এই বাবুর কাছ থেকে ওই বাবুর কাছে যেতে হয়। তারপরেও পারমিশন মিলবে কি মিলবে না তার কোনো গ্যারেন্টি নেই।
আর যদিও সরকারি বন বিভাগের কর্মকর্তা ও পুলিশকে বোঝানো যায়, তারপর কোর্টের থেকে পারমিশন নিয়ে নিরাপত্তা কর্মী নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। দেখা যায় এই সব নিরাপত্তা কর্মীরা দাদুর নিরাপত্তা দেওয়ার জন্য জঙ্গলে আসলেও সব অঞ্চলে যেতে চায় না, বিশেষ করে যেসব অঞ্চলে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণী রয়েছে। আর সেই জন্যই যোগেন্দ্র দাদু ভিন্ন পথ অবলম্বন করেন। দাদু বন্দিপুর থেকে ওখানে দুজন লোকাল লোক খুঁজে বের করেন, এবং সেটা অতি গোপনে। এমন দুজন লোক যারা এই জঙ্গলের সব কিছু চেনেন, সাহসী, শক্তিশালী এবং হিন্দি অথবা উর্দু ভাষা জানেন। কর্ণাটকের প্রধান ভাষা কন্নড় হলেও সেখানে আরও 20টার মতো ভাষাভাষী মানুষ পাওয়া যায়, যেমন তেলেগু, তামিল, মালায়ালাম, উর্দু ইত্যাদি। তো দাদু জঙ্গলে পাশের এক গ্রাম থেকে গোপনে এরকম দুজন লোক খুঁজে নেন, আর টাকা পয়সা কত দিতে হবে সেটা ঠিকঠাক করে নেন। ওই লোক দুটোর নাম কি ছিল রঞ্জিত সেটা বলতে পারেনি, তবে তারা দুজনে ট্রাক ড্রাইভার ছিল, আর এই জঙ্গলের প্রতিটা অঞ্চল তাদের পরিচিত। এখানে বড় হয়েছেন, আবার সরকারি কাজের সাথে তারা যুক্তও ছিলেন। যেমন এই জঙ্গল থেকে গাছ কেটে সেই গাছ ট্রাকে করে বিভিন্ন শহরে পৌঁছে দেয়া। তারা যেহেতু এক শহর থেকে অন্য শহরে ট্রাক নিয়ে যান, সেই জন্য তারা হিন্দি ভাষা বলতে সক্ষম। আমি এই ঘটনা বোঝার সুবিধার্থে দুটো ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন, একজন রামলাল বাবু আর একজন গৌরব। রামলাল বাবুর বয়স তখন আনুমানিক 40-42 বছর, আর গৌরবের বয়স 25-26-এর ভেতরে। একদম যুবক আর অনেক শক্তিশালী। এরা দুজন পরিচয় আবার শালাদুলা ভাই। গৌরব ও রামলাল বাবুর সাথে পাকা কথা হওয়ার পরে রামলাল বাবু জানান যে 2 দিন পরে ভোরের আগে আমার এক বন্ধু ট্রাক নিয়ে জঙ্গলের ভেতরে কাজের জন্য যাবে। আমি তার সাথে কথা বলে নেব। আমরা ওই দিন জঙ্গলে প্রবেশ করার জন্য প্রথম যে চেকপোস্টটা আছে সেটার গার্ডকে ফাঁকি দিয়ে কৌশলে রাস্তার একপাশে লুকিয়ে থাকব। যখন ওই পথ দিয়ে আমার বন্ধু গাড়ি নিয়ে আসবে, তখন আমরা গাড়িতে উঠে পড়ব। তারপর গাড়িতে করে গভীর জঙ্গলে চলে যাব। তারপর জঙ্গলের ভেতরে আর একটা চেকপোস্ট পড়বে, আমরা তার আগে নেমে যাব। তারপর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আমাদের সেই গন্তব্যে, যেখানে সেই ঔষধি গাছ পাওয়া যায়। রামলাল বাবু ও গৌরবের কথা অনুযায়ী সেই রাতে, অর্থাৎ 2 দিন পরের রাতে, ওনারা একসঙ্গে থাকেন। তারপর ফজরের আজানের একটু আগে ওনারা জঙ্গলের প্রবেশদ্বারের চেকপোস্ট কৌশলে পার করে রাস্তার পাশে একটা জায়গায় অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে তারা দেখেন একটা ট্রাক আসছে। ট্রাকটা ওই জায়গার কাছাকাছি আসে, অর্থাৎ ওনারা 3 জন যে জায়গায় লুকিয়েছিলেন সেই জায়গার কাছাকাছি এসে ফ্ল্যাশ লাইট মারতে থাকে। মূলত এটা ছিল সংকেত। তখন মোবাইল ফোন ছিল না, এই জন্য এই সংকেতটা ব্যবহার করা হয়েছিল। যাই হোক, সংকেত দেখে তারা বুঝতে পারেন ট্রাক এসে গেছে। তারা দ্রুত ট্রাকে উঠে পড়েন। তারপর যোগান্দার দাদু, রামলাল বাবু ও গৌরবকে জঙ্গলের ভেতরের সেই চেকপোস্টের আগে নামিয়ে দিয়ে ট্রাক চলে যায়, আর ওনারা জঙ্গলের ভেতরে প্রবেশ করেন। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে অবশেষে সেই জায়গায়, অর্থাৎ যেখানে সেই ঔষধি গাছ পাওয়া যায়, সেখানে প্রবেশ করেন। সেখানে একটু খোঁজাখুঁজি করে বেশ কিছু গাছ, যেটা অনায়াসে 4-5 বছর চলে যাবে, সেই পরিমাণ গাছ সংগ্রহ করে আবার লোকালয়ের দিকে রওনা দেন। ওনারা কিন্তু একদম গভীর জঙ্গলে প্রবেশ করেছেন, আর এইখান থেকে গাছ সংগ্রহ শেষ করে এখন বন্দিপুর লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেন, এবং যেখান থেকে তারা এসেছিলেন সেই দিকেই এগোতে থাকেন। আসার সময় তো তারা ট্রাকে করে এসেছেন, সেই জন্য দ্রুত আসতে পেরেছেন, কিন্তু এখন এই সম্পূর্ণ পথ তাদের পায়ে হেঁটে যেতে হবে। এখন তারা একটা রুট ব্যবহার করবেন, সেখান দিয়ে যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাবেন, এবং ওই পথ ধরে যাওয়ার সুবিধা হচ্ছে এইদিকে বন রক্ষাকারী বাহিনী তেমন টহল দেয় না। এটা অনেক দুর্গম একটি রাস্তা। সাধারণত এই বন থেকে যারা চোরাচালানে লিপ্ত, অর্থাৎ কাঠ চুরি করে, সেটা এই রুট দিয়ে করা অসম্ভব। এখানে খাল ও উঁচু নিচু টিলা রয়েছে, সেখান দিয়ে অন্তত কাঠ বহন করা যায় না, সেজন্য এখানে পাহারা দেওয়ার প্রয়োজনও পড়ে না। তবে এখানে পদে পদে রয়েছে হিংস্র প্রাণীর ভয়। খেয়াল করার সবকিছু জেনে বুঝেই তারা এই রাস্তা বেছে নিয়েছেন। খুব সাবধানে পথ চলছেন, কারণ তারা জঙ্গলের যে অংশে ছিলেন ওই অংশটুকু
বেশ বিপজ্জনক। কিছুটা পথ এগিয়েছেন মাত্র, ঠিক তখন তারা লক্ষ্য করলেন বেশ দূরের একটা ঝোপ নড়ে উঠল, আর সাথে সাথে রামলাল বাবু ও গৌরব বল্লম হাতে সতর্ক হয়ে গেলেন। তারা দেখেন একটা বাঘ ওই ঝোপ থেকে বের হয়ে আসলো। এটা দেখে যোগানদার দাদু, বাকি দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন রামলাল বাবু বলে, সর্দারজি, আপ পেड़ का पीछे छुप जाइए, हम संभालता है। বা এরকম কিছু একটা হিন্দি, আমার হিন্দি ভালো নয়। মানে, সর্দার সাহেব আপনি গাছের পেছনে লুকিয়ে পড়েন, আমরা সামলে নেব। ওখানে বেশ কয়েকটা মোটা মোটা গাছ ছিল। দাদু কৌশলে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়েন, তবে আড়াল থেকে উঁকি মেরে বাঘের মুভমেন্ট লক্ষ্য করছিলেন। রামলাল ইশারায় গৌরবকে কিছু একটা বলেন। গৌরব কোমর থেকে একটা রিভলভার বের করেন। তারা এই কাজে অভিজ্ঞ আর প্রশিক্ষিত সেটা বলা যায়। বাঘের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এইসব কৌশল তাদের জানা। তখন রামলাল বাবু আবার গৌরবকে ইশারা করলে গৌরব মাথা নাড়লে রামলাল বাবু তার হাতের বল্লমটা গৌরবকে এগিয়ে দেন। এক দৌড় দিয়ে একেবারে বানরের মতো একটা গাছে উঠতে থাকেন। ঠিক তখনই ওই বাঘটা রামলাল বাবুর উপস্থিতি টের পেয়ে সাথে সাথে রামলাল বাবুকে ধরার জন্য ছুটে আসে। যখনই বাঘটা রামলাল বাবুকে ধরার জন্য ছুটে আসে, ঠিক তখনই গৌরব প্রচণ্ড শক্তি দিয়ে বল্লম দুটো বাঘের দিকে ছুঁড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত বল্লম দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। এবার বাঘটা ঘুরে গৌরবের দিকে তাকায়, আর সাথে সাথে গৌরব তার কাছে থাকা বন্দুক থেকে একটা ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে বাঘটা দৌড়ে পালিয়ে যায়। তারপর তারা তিনজন দীর্ঘশ্বাস ফেলে একটু শান্ত হয়। ওদিকে এত কিছু দেখে যোগানদার দাদুর তো অবস্থা খারাপ। উনি যতই সাহসী হন না কেন, এই বাঘের মোকাবেলা করার অভিজ্ঞতা বা সাহস তার নেই। উনি বেশ কয়েকবার এখানে এসেছেন, কিন্তু তিনি আগে কখনো সরাসরি বাঘের খপ্পরে পড়েননি। এই সাপ, বুনো শূকর, বানর, হাতি এসব দেখেছেন, কিন্তু বাঘের অভিজ্ঞতা তার এই প্রথম। যাই হোক, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে রামলাল বাবু গাছ থেকে নেমে আসেন। বল্লম দুটি কুড়িয়ে নিয়ে দাদুকে বলেন, সর্দারজি, বাইরে আসুন, বিপদ কেটে গেছে। তখন দাদু গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসেন আর রামলালকে বলেন, তোমাদের সাহস আছে ভাই। তখন রামলাল হেসে বলেন, সর্দার সাহেব, আমরা ইচ্ছে করলে বাঘটাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু ওরা আমাদের জঙ্গলের সম্পদ, তাই ভয় দেখিয়ে ছেড়ে দিলাম। তখন দাদু ব্যাপারটা বুঝতে পারেন গৌরবের বল্লম কেন বাঘের গায়ে লাগেনি। যাই হোক, পরিস্থিতি সামলে নিয়ে সবাই আবার হাঁটা শুরু করেন। প্রায় 3 ঘন্টা হাঁটার পরে দাদু বুঝতে পারেন তারা তাদের গন্তব্যের মোট দূরত্বের 3 ভাগের 1 ভাগ এসেছেন। ধরেন মোট দূরত্ব 40 কিলোমিটার, তার মানে তারা 13 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়েছেন। জঙ্গলের ভেতরের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটাকে অনেক কঠিন কাজ বলা যায়। 3 ঘন্টায় 13 কিলোমিটার পথ পাড়ি দেয়া সহজ কথা নয়। যাই হোক, তারা সাথে কিছু শুকনো খাবার ও পানি রেখেছিলেন, সেগুলো খেয়ে আবার হাঁটতে শুরু করেন। বেশ কিছুক্ষণ হাঁটার পরে গৌরবের পা কেটে যায় একটা কিছুর সাথে চোট লেগে। ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তাই হলো। দাদু কিছু লতা পাতা ছিঁড়ে সেগুলো রস করে গৌরবের পায়ে লাগিয়ে দেন। তারপর দাদুর মাথার পাগড়ির এক অংশ ছিঁড়ে পায়ে বেঁধে দেন। ওই উঁচু নিচু জায়গায় আর কত হাঁটা যায়। তখন রামলাল বাবু বলেন, সর্দারজি, আজকে মনে হয় আর ফেরত যেতে পারবো না। তবে এমনটা হবার কথা ছিল না। সাধারণত সন্ধ্যার ভেতরে তারা ফিরে যাবেন, এমনটাই ছিল আশা। কেননা কোনোভাবে জঙ্গলে রাত কাটানো যাবে না, সেখানে রয়েছে মহাবিপদ। বাঘের মোকাবেলা ও গৌরবের পা কেটে যাওয়াতে সেখানে বেশ কিছু সময় চলে গেল। তারপর একটু স্বাভাবিক হলে ওনারা হাঁটা শুরু করলেন। কাঁটা পা নিয়ে হাঁটতে গৌরবের অসুবিধা হলেও প্রাণ বাঁচাতে চাইলে যে করে হোক অন্ধকার হবার আগে লোকালয়ে ফিরে যেতে হবে। হাঁটতে থাকেন তারা। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। তারা হিসাব করে দেখলেন এখনো প্রায় 10 কিলোমিটার পথ বাকি। সমতল পথ হলে 10 কিলোমিটার রাস্তা হাঁটতে কম সময় লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে এই জঙ্গলের ভেতর দিয়ে, অর্থাৎ অসমতল পথ দিয়ে হেঁটে হেঁটে চলা অনেক কঠিন। পথ শেষ হতে চাইছে না। বিভিন্ন ঝোপঝাড় রয়েছে, খাল বিল ইত্যাদি রয়েছে। এখানে রাস্তা শেষ হতে চায় না। যতটা দ্রুত সম্ভব
তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও 5 কিলোমিটার আসতে আসতে পুরো অন্ধকার হয়ে যায়। সাথে আনা টর্চ মেরে মেরে সবাই চলছেন। দিনের তুলনায় এখন বিপদ বেশি। রাতে হিংস্র প্রাণী আক্রমণ করলে সেটা প্রতিহত করা অসম্ভব। তাছাড়া মারাত্মক একটা বিপদ রয়েছে, সেটা একটু পরে জানা যাবে। পদে পদে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছেন তারা। রামলাল বাবুর সামনে, তারপর যোগেন্দ্র দাদু, আর পেছনে সৌরভ। রামলাল বাবু মাঝে মাঝে পেছনে টর্চ মেরে দেখছেন বাকি দুজন ঠিক আছে কিনা। হঠাৎ রামলাল বাবু থেমে যান। যোগেন্দ্র দাদু ও গৌরব কিছু বুঝে ওঠার আগে রামলাল বাবু ফিসফিস করে বলেন, চুপচাপ দাঁড়িয়ে যান, সামনে বিপদ, কোনো শব্দ করা যাবে না। রামলাল বাবুর কথা মতো দাদু ও গৌরব দাঁড়িয়ে যায়। তারা দেখলেন সামনের দিক থেকে দুটো আলো ভেসে ভেসে তাদের দিকে আসছে। এটা দেখে তারা তিনজন বেশ ভয় পেয়ে যান। যোগেন্দ্র দাদু প্রথমে ভেবেছিলেন এটা সম্ভবত কোনো টহলে থাকা গার্ড হবেন, কিন্তু দাদুর ধারণা ভুল প্রমাণিত হয় যখন ওই দুটো আলো একটা জায়গায় এসে চক্রের মতো ঘুরতে থাকে। তখন দাদু বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক বিষয় না। ভয়ে তিনজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। একটু চিন্তা করে দেখুন, এই ভয়ানক জঙ্গলে রয়েছে বাঘের ভয়, তারপর বিষাক্ত সাপ, বন্য হাতি, অন্যান্য জন্তু জানোয়ার, আর সবচেয়ে বড় ভয় হচ্ছে ডাকাত ভীরাপ্পান। এই ভীরাপ্পান নিয়ে একটু পরে আসছি। যাই হোক, সেখানে পদে পদে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়বার ভয়ও রয়েছে। রাতের বেলায় সেটা আরও বিপজ্জনক, কেন রাতে নিরাপত্তা কর্মীদের হাতে গুলি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন একটা অবস্থার ভেতরে এই যে দুটো আগুনের গোলা এভাবে ঘুরছে, এটা নেওয়া যায়? আমি রঞ্জিতকে প্রশ্ন করেছিলাম, কি আছে এই গাছের মধ্যে? তখন রঞ্জিত বলল, এই গাছ অনেক গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের মানুষ প্রচুর মদ্যপান করে। মদ্যপান করতে করতে তাদের অনেকে অনেক জটিল কঠিন রোগ বাঁধিয়ে ফেলেন। কারণ মদ বা অ্যালকোহল হচ্ছে এক ধরনের অ্যাসিড। এটা শরীরের অভ্যন্তরে বিভিন্ন অর্গান ড্যামেজ করে দেয়। মূলত এই গাছ দিয়ে বানানো ঔষধ ওই ক্ষত সারানোর জন্য পৃথিবীর সবচেয়ে কার্যকরী আয়ুর্বেদিক ঔষধ। যাই হোক, তারা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে আলো দুটি চক্রের মতো ঘুরছে। মাঝে মাঝে সেটা নিজেদের জায়গা পরিবর্তন করে আবার ঘুরছে। এভাবে কেটে যায় 3-4 মিনিট। ওনারা একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন একটি জায়গায়, নড়াচড়া করার শক্তি নেই। হঠাৎ করে ওই আলো দুটি সাঁই করে উপরের দিকে চলে যায়। আর তখনই রামলাল বাবু বলেন, সর্দারজি, এখানে অনেক বড় বিপদ, যান বাঁচাতে হলে দ্রুত ভাগেন। দাদু খেয়াল করলেন রামলাল বাবু ভয়ে কাঁপছেন। যাই হোক, রামলাল বাবু যত দ্রুত হাঁটা যায় হাঁটতে থাকেন, সেই সাথে দাদু ও গৌরব পেছনে পেছনে হাঁটতে থাকেন। যোগেন্দ্র দাদু রামলালের উদ্দেশ্য করে বলেন, আলো দুটো চলে গেছে, তবুও তুমি এত ভয় পাচ্ছ কেন? আর গৌরব, তোমার পা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। আলো দুটো দেখার পরেই এই ঘটনা ঘটেছে। তখন গৌরব বলে, সর্দারজি, কিসের পা ব্যথা? পা একটা না থাকলেও যান বাঁচাতে হলে দ্রুত এই জঙ্গল ত্যাগ করতে হবে। তারপর তারা হাঁটতে থাকে, আর 20 মিনিটের মতো সময় লাগে তাদের গন্তব্যে পৌঁছাতে। তখন রামলাল ও গৌরব হাঁপ ছেড়ে বাঁচেন। যোগেন্দ্র দাদু তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই আলো দুটো দেখার পরে তারা কেন এভাবে পাগলের মতো ছুটে আসলো? তখন রামলাল বাবু বলেন, সে অনেক কথা, আমাদের পয়সা মিটিয়ে দেন, আমরা চলে যাই। তবে এতটুকু বলি, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম আজকে। আমাদের কপাল ভালো ছিল, তাই শুধু আলোতে সীমাবদ্ধ ছিল। আরও কিছু ঘটলে ভয়ানক কিছু হতে পারত সেখানে। যখন যোগেন্দ্র দাদু রামলাল বাবুর কাছে ওই আলোর রহস্য কি সেটা জানতে চান, বারবার অনুরোধ করার পরে রামলাল বাবু বলতে রাজি হন এই আলোর রহস্য কি। আসলে তারা কি দেখেছিলেন সেটা খাওয়া দাওয়া শেষ করে রামলাল বাবু বলতে শুরু করেন। আজ থেকে প্রায় 3 মাস আগে আমাদের গ্রামের একজন ছেলে গণেশ ছদ্মনাম, সে একটা অপরাধ করে বসে। তার নামে মামলা হয়। গণেশ ছিল 30-31 বছর বয়সের একজন তরতাজা ও প্রচণ্ড শক্তিশালী যুবক। ওর নামে মামলা হবার পরে একদিন রাতে পুলিশ আসে গণেশকে ধরার জন্য। গণেশ সেটা টের পেয়ে যায়। পুলিশ ধরে ফেলার আগে সে দেয় দৌড়।
এদিকে গণেশ দৌড় দিচ্ছে, এটা পুলিশ দেখে ফেলে। তখন তারা গণেশের পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক সময় গণেশ এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে। যখন সে জঙ্গলে প্রবেশ করেছে তখন পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়ে ফিরে যায়। গণেশ সেখানে একটা ঝোপের আড়ালে লুকিয়ে বিশ্রাম নিচ্ছে, কেননা পালাতে যেয়ে তাকে অনেকটা পথ দৌড়াতে হয়েছে, তাই সে ক্লান্ত। ঠিক তখনই গণেশ লক্ষ্য করে তার মাথার ওপর দিয়ে দুটো আগুনের গোলা উড়ে গিয়ে ঠিক তার একটু সামনে গোল চক্রের মতো ঘুরতে শুরু করলো। আলো দুটো ঘুরতে ঘুরতে সেটা দুটো মানুষের অবয়বে রূপ নিল। এই দৃশ্য দেখে গণেশ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে হোঁচট খেয়ে পড়ে যায় মাটিতে। যখনই সে মাটিতে পড়ে গেছে ঠিক তখনই সাঁই করে বিদ্যুতের গতিতে ওই অবয়ব দুটো গণেশের মুখের কাছে চলে আসে। একদম মুখের কাছে মুখ নিয়ে অবয়ব দুটো গণেশকে বলে, বাঁচবি না, তোকে মরতে হবে। এই বলে বিশ্রী একটা হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। গণেশের ভাষ্যমতে ওই অবয়ব দুটো দেখতে অনেকটা কুৎসিত ছিল, অনেকটা আগুনে ঝলসে যাওয়া মানুষের মতো। অন্ধকার থাকার কারণে ভালো করে দেখতে পারেনি সে। ওই যতটুকু দেখা যায়, মরবি মরবি এটা বলে অবয়ব দুটো অদৃশ্য হয়ে যাওয়ার পরে গণেশ আর দেরি না করে লোকালয়ের দিকে ছুটতে থাকে। তারপর সে বাড়িতে ফিরে তার স্ত্রীর কাছে সবকিছু খুলে বলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রাতে গণেশের বীভৎস মৃত্যু হয়। তার ঘাড় মোটকে মাথা উল্টো করে ঘুরিয়ে দিয়েছে কেউ, যা কোনো মানুষের পক্ষে অসম্ভব। গণেশের মৃত্যুর পরে তার স্ত্রী কেঁদে কেঁদে সবাইকে বলে গত রাতে জঙ্গলে সে কি দেখেছিল। পরে এটা নিয়ে পুলিশ তদন্ত করে, কিন্তু এই গণেশের মৃত্যু কোনো মার্ডার কিনা এর কোনো প্রমাণ বা আলামত পুলিশ পায়নি। রামলাল বাবু বলেন, ওই জঙ্গলে এখনো মানুষের লাশ পাওয়া যায়, যেটা অপ্রত্যাশিত। এই যে আলো, ওরা দুটো মূলত ভয়ঙ্কর খারাপ জিন। আজ পর্যন্ত এদের নজরে যারা পড়েছে তারা কেউ রক্ষা পায়নি। এখন এইখানে এদের উৎপাত কিভাবে শুরু হলো সেটা জানাবো। আমাদের গ্রামে বহু পুরনো একটা জাগ্রত মন্দির ছিল। এটা ছিল দেবী অন্নপূর্ণার মন্দির। মন্দির মূলত দুই প্রকার বা আরো বেশি হতে পারে। এখানে জাগ্রত মন্দির বলতে যে মন্দিরে প্রাণ আছে আর সেখানে নাকি দেব দেবতারা বেশি জাগ্রত থাকেন, এটা হিন্দুদের বিশ্বাস। অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরগুলোতে পুজো অর্চনা বেশি করা হয়। এখানে প্রতিনিয়ত মানুষ আসেন প্রার্থনা নিয়ে। এইভাবে যুগের পর যুগ ধরে এই মন্দিরে ধর্মীয় কার্যকলাপ চলে আসছে। 1978 সালের দিকে অথবা তার নিকটবর্তী কোনো একটা সময়ে একদিন সকালবেলা এখানে একজন অঘরী তান্ত্রিকের দেখা পাওয়া যায়। মন্দিরের পাশে বেশ কিছু সাধু সন্ন্যাসীদের আনাগোনা দেখা গেলেও এই অঘরী তান্ত্রিক তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তার সারা শরীরে ময়লা ছাই মাখানো, মাথার চুল লম্বা, সেখানে জট হয়ে গেছে। দেখে বোঝা যায় সে অনেক দিন গোসল করে না। এই তান্ত্রিককে দেখে মন্দিরের রাজ পুরোহিত একটু সন্দেহ করেন। তার কারণ এইসব তান্ত্রিক পিশাচ সিদ্ধ হয়ে থাকেন। মূলত তারা বড় বড় পিশাচ ও জিনকে বশ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করেন। এই জন্য যারা মন্দিরের পুরোহিত আছেন তারা এইসব তান্ত্রিক অপছন্দ করেন। পুরোহিত মশাই ভাবছেন এই তান্ত্রিক নিশ্চয়ই একটা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। একে কোনোভাবে এই মন্দিরের আশেপাশে আস্তানা গেড়ে বসতে দেয়া যাবে না। পরে কি না কি হয়, কি না কি করে এই তান্ত্রিক। এরপরে রাজপুরোহিত মশাই ওই তান্ত্রিকের কাছে যেয়ে ভদ্রভাবে বলেন, বাবা, এখানে আপনার এসব পিশাচ সাধনা করা চলবে না, আপনি এখান থেকে চলে যান। কিন্তু তান্ত্রিক তার কথায় কোনো ভ্রুক্ষেপ করে না। তারপর রাজপুরোহিত মশাই তাকে এক প্রকার জোর করে সেখান থেকে তাড়িয়ে দেন আর তাকে বলে দেন, আপনাকে যেন কখনো এই মন্দিরের ত্রিসীমানায় না দেখি। শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর, হন্টেড বাই এয়ারটেল। হারিয়ে যাই বন্ধুর সাথে অচিনপুরে। তান্ত্রিক সেখানে আর কোনো কথা না বলে মন্দিরের সীমানার বাইরে চলে আসেন। তবে তিনি সেই এলাকা ছেড়ে যান না। সেই দিন
ঠিক বিকেলবেলা গ্রামের সরপঞ্চের অর্থাৎ পঞ্চায়েত ঠাকুরের ছোট মেয়েকে সাপে দংশন করে। দক্ষিণ ইন্ডিয়াতে পঞ্চায়েতকে সরপঞ্চ বলে। মেয়েটি নাকি খেলছিল, এমন সময় চিৎকার করে উঠলে তার মা দৌড়ে গিয়ে দেখেন বিশাল একটা কালো সাপ সেখান থেকে জঙ্গলের দিকে চলে গেল। পঞ্চায়েতের স্ত্রী তখন চিৎকার করতে থাকেন, লোকজন জড়ো হয় আর তাকে ধরে ওঝার কাছে নেওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামবাসী এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল মেয়েটাকে নিয়ে। যাবার পথে ওই তান্ত্রিকের সঙ্গে দেখা হয়। তখন তান্ত্রিক বুঝতে পারেন কোনো একটা সমস্যা হয়েছে। তান্ত্রিক এগিয়ে যান তাদের দিকে এবং জিজ্ঞাসা করেন কি হয়েছে এই মেয়ের। তাদের ভেতর থেকে একজন বলে এই মেয়েটাকে একটা সাপ কেটেছে, ওঝার কাছে নিয়ে যাচ্ছি। তান্ত্রিক দেখে 6-7 বছরের বাচ্চা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং বিষক্রিয়ার ফলে শরীর নীল বর্ণ হয়ে গেছে। তান্ত্রিক বলে মাটিতে শোয়া ওকে, আমি দেখছি কি হয়েছে। তান্ত্রিকের কথা শুনে সবাই একটু অবাক হয় এবং একটু দ্বিধায় পড়ে যায়। তখন তান্ত্রিক ধমক দিয়ে বলে এই বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি নিচে নামা। তান্ত্রিকের কথা মতো বাচ্চাটাকে নিচে নামানো হয়। তখন তান্ত্রিক আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। তিনি একটা কুঁচুর ডগা ছিঁড়ে নিয়ে আসেন, তারপর কিছু মন্ত্র পড়ে কুঁচুর ডগায় ফুঁ দেন। তারপর সেখান থেকে 2 ফোঁটা কুঁচুর রস সাপে কাটা স্থানে লাগিয়ে দেন। তারপর মুহূর্তের ভেতরে সেই কাটা জায়গা থেকে বেশ খানিকটা কালো রক্ত বেরিয়ে আসে। রক্ত বের হয়ে আসার 1 মিনিটের ভেতরে মেয়েটার হুঁশ ফেরে, তার গায়ের রং স্বাভাবিক হয়ে যায়। তখন তান্ত্রিক মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন খিরে মা, এখন ভালো আছিস? মেয়েটা মাথা নাড়িয়ে বলে তার ভালো লাগছে। তান্ত্রিক জিজ্ঞাসা করে নাম কি মা? মেয়েটা বলে মীনাক্ষী। তখন উপস্থিত সবাই বুঝতে পারে এই তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নন। তান্ত্রিকের এমন আধ্যাত্মিক ক্ষমতা দেখে তান্ত্রিককে মহাপুরুষের উপাধি দেওয়া হয়। বিশেষ করে পঞ্চায়েত ঠাকুর তো তাকে ভগবান মানতে শুরু করেন। তখন ওই তান্ত্রিক কৌশলে পঞ্চায়েতকে বলে আমি একজন সাধক তান্ত্রিক মানুষ, আমি এখানে এই জাগ্রত মন্দিরে এসেছিলাম আমার ধ্যান সাধনা করতে। চেয়েছিলাম এখানে আমি আমার তপস্যা করব আর মানব সেবা করব, কিন্তু তোদের অহংকারী পুরোহিত আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন কি আর করার আছে, আমি চলে যাচ্ছি। একথা শোনার পরে পঞ্চায়েত ঠাকুর বলেন বাবা আপনি যাবেন না, আমি কথা দিচ্ছি আপনি আমাদের এখানে থাকবেন আর কেউ আপনাকে কিছু বলবে না। তখন তান্ত্রিক বলে দেখ বাবা, আমি সাধক মানুষ, আমি সাধারণত নির্জন জায়গায় বসে আমার ধ্যান সাধনা করি, কিন্তু আমি যখন খবর পেলাম তোদের এখানে একটা জাগ্রত মন্দির আছে, ছুটে এলাম। যদি মরার আগে একবার হলেও দেবী অন্নপূর্ণার দর্শন পাই, আমাকে তোদের এই উত্তর পাশে বসতে দিলে হবে, সেখানে বসে আমি দেবীকে ডাকবো। তখন পঞ্চায়েত বলে ঠিক আছে তাই হবে। তখন পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিককে সাথে করে নিয়ে যায় সেই রাজপুরোহিতের কাছে। মন্দিরের সামনে আসলে তান্ত্রিক পঞ্চায়েতকে বলে তুই মন্দিরে যে পুরোহিতের সাথে কথা বল, আমি এখানে এসেছি। পঞ্চায়েত তান্ত্রিকের কথা মতো মন্দিরের সামনে তান্ত্রিককে দাঁড় করিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তখন রাজপুরোহিত তান্ত্রিককে দেখে রেগে যান আর ভাবেন নিশ্চয়ই এই তান্ত্রিক আমার নামে পঞ্চায়েতের কাছে নালিশ করেছে। পুরোহিত মশাই মন্দিরের ফটকের কাছে এসে দাঁড়িয়ে বলেন কে পঞ্চায়েত ঠাকুর, এই তান্ত্রিক আমার নামে নালিশ করেছে তাই না? তখন পঞ্চায়েত হেসে বলেন না, উনি আমার কাছে কোনো নালিশ করেননি, বরং উনি আমার বড় উপকার করেছেন। তখন পঞ্চায়েত বলেন যে কিভাবে এই তান্ত্রিক তার মেয়েকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। সব শুনে পুরোহিত বলেন সব বুঝলাম, হতে পারে এই তান্ত্রিক একজন উপকারী মানুষ আর তার অনেক ক্ষমতাও থাকতে পারে, কিন্তু আপনি একজন ব্রাহ্মণ আর আপনি জানেন যে এই সব তান্ত্রিক যে সকল কার্যক্রম করে সেটা ধর্মে নিষেধ। এ যদি এই মন্দিরের পাশে পিশাচ সাধনা করে তবে তাতে দেবী অন্নপূর্ণা রুষ্ট হবেন। তার চেয়ে ভালো তাকে বলেন কোনো একটা শ্মশানে বা নির্জন জায়গায় বসে তার তন্ত্রমন্ত্র সাধনা করতে। কিন্তু পঞ্চায়েত বলেন সে তো আর মন্দিরের ভেতরে সেগুলো করছে না, সে মন্দিরের বাইরে থাকবে, এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে কেন? আর সে নাকি দেবীর দর্শন পেতে চায়, এখানে সে পিশাচ সাধনা করতে আসেনি। দেবীর দর্শন পেতে যাওয়া নিঃসন্দেহে ভালো কাজ, তাকে এটা করতে দিন। তারপর আপনি যখন বলছেন আমি তাকে বলে দেব সে এমন কিছু যেন না করে যাতে মন্দিরের ক্ষতি হয় বা দেবী অসন্তুষ্ট হয়।
তখন পুরোহিত আর কিছু বলতে পারেননি, কারণ এই গ্রামে পঞ্চায়েত হচ্ছে সরকার, তিনি যা বলবেন তাই হবে। তো তান্ত্রিককে মন্দিরের পাশে বসার সুযোগ দিয়ে পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিকের সাথে কথা বলতে চলে যান। যাবার আগে তিনি বলেন, বাবা, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকলে পাবেন, আমি এখানেই থাকি, আপনি থাকেন। যাই হোক, তারপর তান্ত্রিক মন্দিরের উত্তর পাশে বসে সাধনা করতে থাকে। এভাবে দিনে দিনে সে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে আর ক্রমেই জনপ্রিয়তা লাভ করে। এর ভেতরে তিনি অসংখ্য মানুষের উপকার করেন। এই যেমন সাপে কাটলে, জিনে ধরলে বা এরকম ধরনের সমস্যার সমাধান তিনি করে দিতে পারতেন। প্রায় 2 মাস পরে একদিন মন্দিরে রাজপুরোহিত একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন একদল কালো অবয়ব মন্দিরের পেছনে ঘোরাঘুরি করছে। হঠাৎ আরও কিছু অবয়ব, যারা দেখতে ব্রাহ্মণ গোছের হবে, তারা ওই কালো অবয়বগুলোকে তাড়া করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে ওই ব্রাহ্মণ গোছের একজন অবয়ব বলে ওঠেন, কতদিন বাঁচাবো আমরা? এই মন্দির রক্ষা করার দায়িত্ব তোর। এই বলে সবাই অদৃশ্য হয়ে যায়। এই স্বপ্ন দেখার পরে রাজপুরোহিতের ঘুম ভেঙে যায় আর তিনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা খুঁজে পান না। যাই হোক, এর 2 দিন 3 দিন পরে পঞ্চায়েত ঠাকুর মন্দিরে আসেন পুজো দেবার জন্য। তিনি পরিবার সহ এসেছিলেন, সাথে সেই ছোট মেয়ে মীনাক্ষীও ছিল। মন্দিরে প্রবেশ করার আগে পঞ্চায়েত ঠাকুর যান সেই তান্ত্রিকের কাছে তার মেয়ে মীনাক্ষীকে সঙ্গে নিয়ে। মীনাক্ষীকে দেখে তান্ত্রিক মুচকি হেসে বলে, কে মা, কেমন আছিস? মীনাক্ষী বলে, ভালো আছি। পঞ্চায়েত তান্ত্রিককে ভালো মন্দ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে তান্ত্রিক বলে, তোর মেয়ে মীনাক্ষী অনেক ভাগ্যবতী, ওর রাহু ও জন্মলগ্ন ও তিথির সাথে এটা ওটার মিল আছে। কিসের মিল আছে সেটা রঞ্জিত আমাকে বলতে পারেনি। মানে তান্ত্রিক পঞ্চায়েতকে বলেন যে তার মেয়ে অনেক ভাগ্যবতী হয়ে জন্মেছে, তার ভেতরে বিদ্যার দেবী সরস্বতীর প্রতিচ্ছবি আছে। এই মেয়ে বড় হয়ে অনেক কিছু হবে, অনেক জ্ঞানী বুদ্ধিমতী হবে। তান্ত্রিকের মুখে এসব কথা শুনে পঞ্চায়েত বেশ খুশি হয়। তখন তান্ত্রিক তার ঝোলা থেকে একটা সুন্দর মালা বের করে, মীনাক্ষীকে বলে, এদিকে আয় মা। মীনাক্ষী এগিয়ে গেলে তান্ত্রিক ওই মালাটা মীনাক্ষীর গলায় পরিয়ে দেন। পঞ্চায়েত তখন ওই মালাটা ধরে দেখেন যেটা তার মেয়ের গলায় পরানো অবস্থায় ছিল। পঞ্চায়েত খেয়াল করেন মালাটা বিশেষ কিছু পাথর দিয়ে বানানো, সেগুলো অনেক উজ্জ্বল আর জ্বলজ্বল করছে। তখন পঞ্চায়েত বলেন, বাবা, এটা তো হীরার মালা মনে হচ্ছে। এটা শোনার সাথে সাথে তান্ত্রিক রেগে গিয়ে বলেন, মূর্খ, এই মালার সাথে তুই সামান্য হীরার তুলনা করছিস? আমি হিমালয়ে গিয়েছিলাম গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সেই জন্য আমি হিমালয়ের চূড়ায় বসে কঠিন তপস্যা করেছি। আমার সাধনায় মুগ্ধ হয়ে একজন স্বয়ং বিষ্ণুদেব আমাকে এই মালা উপহার দিয়েছেন। এটা কোনো সাধারণ মালা নয়। আমি তোর মেয়েকে দিলাম, এটা যত্ন করে রেখে দিস। এই মালার প্রতি অনেকের লোভ হবে, ওটা নেয়ার চেষ্টা করবে। মনে রাখিস, দেবতার দেয়া এই মালা তোর মেয়ের গলা থেকে খুলে নেয়ার ক্ষমতা কারও নেই। তবে ওর মা বাবা অর্থাৎ তুই আর তোর স্ত্রী চাইলে মালাটা খুব সহজে ওর গলা থেকে খুলে নিতে পারবি। খবরদার, এই মালা যেন কোনোভাবে তোর মেয়ের গলা থেকে কেউ খুলে না নেয়। তোরাও খুলবি না, লোভে পড়ে বিক্রি করবি না। তোর মেয়ের তাতে অমঙ্গল হবে। যাই হোক, তারপর পঞ্চায়েত তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে যখনই মন্দিরে প্রবেশ করবে, ঠিক তখন মন্দিরটা কেঁপে উঠল আর সাথে সাথে তান্ত্রিক জয়ের ধ্বনি দিতে থাকে। ওদিকে রাজপুরোহিত কোনো একটা অশুভ লক্ষণ বুঝতে পেরে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ওই তান্ত্রিক চিৎকার করে বলে, দেবী এসেছে, দেবী এসেছে। মানে তান্ত্রিক বোঝাতে চাইছে এই মন্দিরে দেবী অন্নপূর্ণা এসেছেন, সেই জন্য এই পুরো মন্দিরটা কেঁপে উঠেছে। কিন্তু আসলে কি তাই, সেটা একটু পরে জানা যাবে। পঞ্চায়েত ঠাকুরকে দেখে রাজপুরোহিত বলেন, ঠাকুর সাহেব, হঠাৎ করে এমন ভূমিকম্প কোনো অশুভ লক্ষণ মনে হচ্ছে। আর এই পাগল তান্ত্রিক কি সব আবোল তাবোল বকছে? দেবী এখানে সদা জাগ্রত, সে নতুন করে কি আসবে এখানে? তখন পঞ্চায়েত ঠাকুর বলে, পুরোহিত মশাই, আপনি শুধু শুধু ঈর্ষিত হচ্ছেন। তান্ত্রিক বাবা অনেক ভালো একজন মানুষ, আমার ওনার প্রতি বিশ্বাস আছে। তখন রাজপুরোহিত বলেন, ঠাকুর সাহেব,
আমার কেন জানি সন্দেহ হচ্ছে এই তান্ত্রিক আসার পরে কেমন জানি অদ্ভুত সব কাণ্ড ঘটছে। তারপর তিনি তার স্বপ্নের কথা বলেন, কি দেখেছেন। কিন্তু পঞ্চায়েত এটা শুনে হেসে উড়িয়ে দেন আর বলেন, স্বপ্ন স্বপ্ন হয় মশাই। পুরোহিত মশাই আরো অনেকভাবে বোঝাতে থাকেন এই তান্ত্রিককে তার সন্দেহ হয়, কিন্তু দেখা যায় পঞ্চায়েত কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। তখন পুরোহিত বুঝতে পারেন এই তান্ত্রিকের ওপরে পঞ্চায়েতের একটা অন্ধ বিশ্বাস জন্মে গেছে। কি আর করা পুরোহিতের। পঞ্চায়েত পুজো পাঠ করে চলে যান। এদিকে রাজ পুরোহিত কোনোভাবে তার মনের সন্দেহ দূর করতে পারছেন না। তিনি সিদ্ধান্ত নেন আজকে তার জিন বন্ধুকে ডাকবেন। তার জিন বন্ধু হচ্ছে হিন্দু ধর্মের একজন শক্তিশালী ধার্মিক জিন। তাছাড়া তিনি একজন পুরোহিত জিন। তার কাছ থেকে এই স্বপ্নের ব্যাপারে ও এই তান্ত্রিকের ব্যাপারে জেনে নেওয়া যাবে। আর আজকে এই তান্ত্রিকের উপরে নজর রাখতে হবে, সে কি করে সেটা জানতে হবে। সেদিন রাতে পুরোহিত মন্দিরের ভেতরে সবকিছুর ব্যবস্থা করে রাখেন, মানে তার জিন বন্ধুকে ডাকার সমস্ত আয়োজন সম্পন্ন হয়। রাতে তিনি বারবার মন্দিরের বাইরে এসে তান্ত্রিকের দিকে নজর রাখেন, কিন্তু তিনি দেখেন যে তান্ত্রিক ওই এক জায়গায় বসে তার মতো ধ্যান করছে। মাঝরাতে পুরোহিত মশাই মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে তার রিচুয়াল শুরু করেন। তিনি তার পুরোহিত জিন বন্ধুকে ডাকেন। এই জিনের কি নাম বা সে কোন প্রজাতির জিন সেটা আসলে জানা যায়নি, তবে সে হিন্দু জিনদের ভেতরে সবচেয়ে উঁচু জাতের এবং শক্তিশালী। ধারণা করা যেতে পারে ওই জিনটা একটা ব্রহ্মদত্ত বা ওই রকম কিছু। যাই হোক, কিছুক্ষণ পরে তার বন্ধু জিন এক পুরোহিতের রূপে তার সামনে দৃশ্যমান হয়। পুরোহিত জিন হাজির হবার পরে রাজপুরোহিত তাকে নমস্কার জানান। তারপর তাকে কেন স্মরণ করেছেন সেটা বলতে গেলে ওই জিন বলেন, আমি জানি সব, তোমাকে কিছু বলতে হবে না। কেন তুমি আমাকে স্মরণ করেছ? তখন জিন বলতে শুরু করে, ওই যে অঘরী তান্ত্রিক ও তামিল প্রদেশ থেকে এসেছে, সে একটা পিশাচ সাধক। সে বেশ কিছুদিন আগে তার সাধনার মাধ্যমে শক্তিশালী কর্ণ পিশাচিনীকে বশ করে। তারপর ওই কর্ণ পিশাচিনী তাকে একটা শক্তিশালী পিশাচ সম্রাটের খোঁজ দেয়। দুঃখিত, এই পিশাচ সম্রাটের নাম বা জাত সম্পর্কে রঞ্জিত আমাকে বলতে পারেনি। এই পিশাচটা মূলত আদিবাসী হিসেবে পরিচিত। সে এত শক্তিশালী একটা জিন, সে একসাথে এক সময়ে অনেক জায়গায় থাকতে পারে। তার রয়েছে এক বিশাল শয়তান পিশাচ বাহিনী। ভারতে অনেক আদিবাসী বাস করেন। তারা এইসব আদিবাসীদের টার্গেট করে এবং তাদের লোভ লালসা দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের শয়তানি শক্তি বৃদ্ধি করতে থাকে। এবার একটু আনন্দ ভাইয়ের কথায় আসি। উনি বলছিলেন, আদিবাসীরা মূলত নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী না। তাদের ভেতরে নেই কোনো শিক্ষা দীক্ষা, থাকে জঙ্গলে, বনে, পাহাড়, পর্বতে। এসব আদিবাসীরা অতি প্রাকৃত কিছু দেখলে ধরে নিত এটাই তাদের দেবতা, এটাই তাদের মা বাপ। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন শয়তান জিন আদিবাসীদের কাছে বিভিন্ন রূপে দেখা দেয়, আর আদিবাসীরা মনে করে তারা সঠিক পথে আছে, তাদের সাথে তাদের দেব দেবতা বা সৃষ্টিকর্তা আছে। এভাবে এই পিশাচ সম্রাট ও তার অনুসারীদের নিয়ে সে বিশাল একটি শয়তানি কার্যক্রম চালাতো। দক্ষিণ ভারতে এখনো অনেক জায়গায় অদ্ভুত কিছু মূর্তির দেখা পাওয়া যায়, যেগুলো বানিয়ে ওখানকার আদিবাসী বা সাধারণ মানুষ বিভিন্ন উৎসব করে থাকে। এসব উৎসবে যে সকল কার্যক্রম করা হয় সেটা বাদ দেওয়া যাক। যাই হোক, আদিবাসীদের এসব অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে নিজেদের স্বার্থের জন্য শত শত বছর ধরে এই পিশাচ সম্রাট তার শয়তানি শক্তি বৃদ্ধি করে চলেছে। শুধু আদিবাসী না, এগুলো সাধারণ মানুষের ভেতরে আছে বলে আনন্দ ভাই জানিয়েছেন। যেমন সেখানে মানুষ বলি দেওয়ার প্রথা প্রচলন আছে এবং এমন কাজ করা হয় যেগুলো কোনো ধর্ম সমর্থন করে না। পুরো প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয় এগুলো শয়তানের পক্ষ হয়ে সব পিশাচ সম্রাট ও তার বাহিনী শিখিয়ে দেয় এবং অন্ধবিশ্বাসী মানুষ সেগুলো দেবতার হুকুম মনে করে পালন করে। যত বেশি শয়তানি কর্মকাণ্ড ঘটবে তত বেশি শয়তান খুশি হয়ে ওই সব দেব দেবতা এবং শয়তান জিনকে শক্তিশালী করে দেবে। আশা করি বুঝতে পারছেন। এবার ঘটনায় ফেরা যাক। পুরোহিত জিন বলছেন, 17 শতাব্দীতে একজন হিন্দু ধর্মী বুজুর্গ ব্যক্তি ভারতের সিকিম রাজ্যের কাছাকাছি তিব্বতের একটি পর্বতের উপরে বসে তার ধ্যান সাধনা করছিলেন। ঠিক ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এই শয়তান পিশাচ সম্রাট।
সে ওই সন্ন্যাসীকে দেখে থেমে যায় আর তার মাথায় ভীষণ এক দুষ্ট বুদ্ধির উদয় হয়। পিশাচ সম্রাট তার ওপরে শক্তি প্রয়োগ করে এই উদ্দেশ্যে প্রথমে তাকে ভয় দেখাবে, তারপর মেরে ফেলবে। তার কারণ হচ্ছে এই পিশাচ সম্রাট যেহেতু একজন শয়তানের অনুসারী, সে কোনো ধর্ম বা ধার্মিককে সহ্য করতে পারে না। সে যে ধর্মেরই হোক না কেন সুযোগ পেলে তাকে মেরে ফেলবে, তাতে খুব আনন্দ পায় সে। তো পিশাচ সম্রাট তখন তার শক্তির প্রয়োগ করে। শক্তি প্রয়োগ করায় সে লক্ষ্য করে ওই সাধুর কোনো কিছু হয় না। পিশাচ সম্রাট তখন বেশ অবাক হয়। সে আরও বেশি শক্তি প্রয়োগ করে, কিন্তু এবারও কিছু হয় না। তখন পিশাচ সম্রাট বুঝতে পারে এই সাধু ধ্যানে বসার পূর্বে তার চারপাশে শক্তিশালী একটা বলয় সৃষ্টি করে রেখেছে, যেটা ভেদ করা তার পক্ষে সম্ভব না। এতে পিশাচ সম্রাট বেশ রাগান্বিত ও অপমানিত হয়, কারণ সে ছিল অনেক ক্ষমতার অধিকারী। সে অনেক বড় বড় সাধু সন্ন্যাসী সহ কত মানুষ হত্যা করেছে, সেটা হিসাবের বাইরে। এখন এই সন্ন্যাসীর কাছে হার মেনে চলে যাওয়াটা তার জন্য লজ্জার। এবার সে তার সব শক্তি প্রয়োগ করে সাধুর উপরে আক্রমণ চালায়। এবার সাধুর বানানো বলয় ভেদ করে কিছুটা প্রভাব ফেলতে সক্ষম হয় সে। তখন সাধুর ধ্যান ভঙ্গ হয় এবং সে রাগান্বিত হয়ে পিশাচ সম্রাটের দিকে তাকায়। সাধু দেখে তার সামনে একটা শয়তান দাঁড়িয়ে আছে। সাধুর ধ্যান ভঙ্গ হয়েছে দেখে পিশাচ সম্রাট বেশ আনন্দ উপভোগ করে। তখন সাধু ওই পিশাচ সম্রাটের উদ্দেশ্যে বলে, ওরে শয়তান, আমি তোর কি ক্ষতি করেছি? কেন তুই আমাকে বিরক্ত করছিস? পিশাচ সম্রাট বলে, যারা শয়তানের বিপক্ষে তারা সবাই আমার শত্রু, এই জন্য আমি তোকে মেরে ফেলবো, এতে আমার প্রভু খুশি হবে। তখন সাধু বলে ওঠে, আচ্ছা মার তাহলে, আমি দেখতে চাই তুই আমার কি করতে পারিস। পিশাচ বলে, ঠিক আছে তবে দেখ। এই বলে পিশাচ সাধুকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ কোথা থেকে একদল শক্তিশালী সন্ন্যাসী জিন এসে এই শয়তানটাকে শিকলে বেঁধে ফেলে। এভাবে বেঁধে ফেলায় এক চুল নড়াচড়ার শক্তি থাকে না তার। পিশাচ সম্রাটকে বেঁধে ফেলার পরে উপস্থিত সন্ন্যাসী জিনগুলো সাধুর উদ্দেশ্যে বলে, গুরুজি, আপনি শুধু অনুমতি দেন, ওকে এক্ষুনি মেরে ফেলি। এই শয়তান অনেক নিরীহ মানুষ, পশু পাখির প্রাণ নিয়েছে। ওদিকে পিশাচ সম্রাট বন্দী হওয়ার পরে সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আর তোমাদের কাছে আসবো না। তখন সাধু বলে, তুই যখন আমার কাছে এসেছিস আমার ক্ষতি করার জন্য, আমি তখনই বুঝতে পেরেছিলাম এখানে একটা শয়তান এসেছে। তুই আমাকে ভয় দেখাতে ব্যর্থ হলি, আমার উপরে তোর কোনো শক্তি কাজে আসলো না। তোর উচিত ছিল চলে যাওয়া, কিন্তু তুই সেটা না করে বারবার আমাকে বিরক্ত করলি। এখন দেখ আমি তোর কি করি। তখন ওই সাধু তার অনুগত সব জিনকে বলেন, অর্থাৎ যারা পিশাচ সম্রাটকে বন্দী করেছিল, সাধু তাদেরকে বলেন, এই তিব্বত থেকে অনেক দূরে ভারতের ওই দূরবর্তী মন্দিরে পুঁতে রেখে আসো ওকে। অর্থাৎ কর্ণাটকের এই অন্নপূর্ণা মন্দিরের কথা বলেন সাধু। সাধু বলেন সেখানে ওর মাথা ছাড়া শরীরের সব অংশ মাটিতে পুঁতে রাখবে। ওই মন্দির একটা জাগ্রত মন্দির, সেখানে হাজার হাজার মানুষ যখন চলাফেরা করবে সবাই ওর মাথার ওপর দিয়ে যাবে। ও কিছু করতে পারবে না, ওর শক্তি কাজ করবে না যতদিন ওই শিকলে আটকা থাকবে। ওখানে আমার অনেক জিন পাহারা দেবে, কোনোদিন সেখান থেকে ও মুক্তি পাবে না। এটাই ওর শাস্তি। ও যতদিন বাঁচবে ততদিন মানুষের লাথি খেয়ে পদদলিত হয়ে বাঁচবে। সাধুর কথা মতো অনুগত জিনেরা তাকে এই মন্দিরের সামনে মেইন গেট থেকে একটু দূরে পুঁতে রেখে যায়। আর এভাবে সে শত শত বছর ধরে মানুষের পদদলিত হচ্ছে। এখন এই অঘোরী তান্ত্রিক এখানে এসেছে এই শয়তান পিশাচ সম্রাটকে মুক্ত করতে। কারণ একবার যদি তাকে এখান থেকে মুক্ত করা যায়, তাহলে এমন কোনো শয়তানি কাজ নেই যেটা তাকে দিয়ে করানো যাবে না। এই তান্ত্রিক অনেক শক্তিশালী হয়ে যাবে। এই তান্ত্রিক এখানে আসার আগে এই পিশাচ সম্রাটের অনুসারীদের সাথে পরামর্শ করে এবং তান্ত্রিকের বশকৃত কিছু পিশাচ জিনের সাথে পরামর্শ করে যে কিভাবে তাকে এখান থেকে মুক্ত করা যায়। তখন তারা বলে একটা উপায় আছে, তবে এই মন্দিরে থাকা পাহারাদার জিনদের তাড়াতে হবে বা মেরে ফেলতে হবে। তারপর অমাবস্যা রাতে একটা বলি দিয়ে তাকে মুক্ত করতে হবে। যাই হোক, তান্ত্রিক যখন এখানে আসে তখন তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে সে একটা কৌশল অবলম্বন করে এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য। সে তার একজন পিশাচ জিনকে নির্দেশ দেয় সে যেন সাপ হয়ে পঞ্চায়েতের মেয়েকে দংশন করে। তারপর কৌশলে সে পঞ্চায়েতের বিশ্বাস অর্জন করে এবং এখানে পাকাপাকি
বসবাস করতে শুরু করে। মানে এই অংশটুকু আবারও তার সেই বন্ধু জিন বলছে। তার এই পরিকল্পনা কাজে দিয়েছে। এখন সে এখানে শয়তানের অনুসারীদের জড়ো করছে। তার উদ্দেশ্য বিশাল একটা শয়তানি শক্তিকে কাজে লাগিয়ে এই মন্দির যারা পাহারা দেয় সেই জিনদের প্রতিহত করা। আর তাকে এটা করতে দিলে সে আগামী অমাবস্যার রাতে একটা বলি দিয়ে ওই বন্দি পিশাচ সম্রাটকে মুক্ত করে নিয়ে যাবে। তুমি কি জানো এই তান্ত্রিক কাকে বলি দিতে যাচ্ছে? রাজপুরোহিত মশাই জিজ্ঞাসা করেন, কাকে? তখন পুরোহিত জিন বলেন, সে আর কেউ না, সে হচ্ছে পঞ্চায়েতের ছোট মেয়ে মীনাক্ষী। আজকে সকালে পঞ্চায়েত যখন তার পরিবার নিয়ে মন্দিরে পুজো দিতে আসে, তখন ওই তান্ত্রিক পঞ্চায়েতকে মীনাক্ষীর ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে এবং একটা উপহার দেয়। সে পঞ্চায়েতকে বলে এই হার তাকে বিষ্ণু উপহার দিয়েছে, আর সেটা সে মীনাক্ষীকে উপহার দিয়েছে কারণ মীনাক্ষী যেন সুরক্ষিত থাকে। বিষ্ণু শয়তানকে দেবেন হার। এই জিনিস বোঝার মতো ক্ষমতা কি পঞ্চায়েত ঠাকুরের আছে? সে এখন তান্ত্রিকের পুরো বশে চলে এসেছে। তার ভেতরে তান্ত্রিককে নিয়ে অন্ধবিশ্বাস জন্মেছে। ওই হার হচ্ছে দুর্লভ পাথর দিয়ে কালজাদুর মাধ্যমে বানানো একটা হার। আমরা যেমন পলির পাঠার গলায় হার চড়াই, তেমনি ওই বাচ্চা মেয়েটাকে বলি দেওয়ার পূর্বে হার চড়ানো হয়েছে। আর ওই হার যতক্ষণ ওই মেয়েটার গলায় থাকবে ততক্ষণ আমরা কেউ কাছে যেতে পারবো না মেয়েটির। তাকে বাঁচানো যাবে না যদি না ওই হার তার গলা থেকে খুলে ফেলা হয়। আর এটা খুলতে পারবে ওই তান্ত্রিক, পঞ্চায়েত ও পঞ্চায়েতের স্ত্রী। এসব বিপদ দেখে গতকাল রাতে আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলাম। এদের থেকে গ্রামবাসী ও মন্দির রক্ষা করতে হলে এই তান্ত্রিককে যেভাবে পারো এই এলাকা থেকে দূরে সরিয়ে দিতে হবে, না হলে কেউ বাঁচবে না। আমরা কিছু করতে পারছি না, যা করার তোমাকে করতে হবে। এই বলে পুরোহিত জিন অদৃশ্য হয়ে যায়। সবকিছু শুনে রাজপুরোহিত খুব ভয় পান এবং তিনি হতভম্ব হয়ে যান। গোপনে গোপনে এত বড় ষড়যন্ত্র চলছে আর তিনি কিচ্ছু জানেন না। তখন তিনি বুঝতে পারেন মীনাক্ষী মন্দিরে প্রবেশ করার সময় পুরো মন্দির কেন কেঁপে উঠেছিল। তিনি সারা রাত দুশ্চিন্তায় ঘুমোতে পারেননি। ভোর হলে তিনি ছুটে চললেন পঞ্চায়েতের বাড়িতে। পঞ্চায়েত ঠাকুর বাড়িতে ছিলেন। এত ভোরে পুরোহিতকে দেখে তিনি বেশ অবাক হন। পঞ্চায়েত ঠাকুর রাজপুরোহিতকে এত সকালে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিকের উপরে রাগ করার বদলে পুরোহিতের উপরে ক্ষিপ্ত হন। তিনি বলেন, এখন আমি বুঝতে পারছি আপনি কেন এত সকালে আমার বাড়িতে এসেছেন। আপনি কি ভেবেছেন আপনার সব বানানো গল্প আমি বিশ্বাস করব? এই মহামূল্যবান হার আপনাকে দিয়ে দেব আর আপনি এটা বিক্রি করে বড়লোক হয়ে যাবেন? আমি ভেবেছিলাম আপনার একটু হিংসা হচ্ছে তান্ত্রিকের ওপরে, কারণ আপনি যাতে ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, তারপরে আমি তাকে কেন বেশি গুরুত্ব দিলাম। কিন্তু আপনি যে এত বড় ভয়ঙ্কর একজন লোভী মানুষ সেটা আমি জানলে আপনাকে এই মন্দিরে জায়গা দিতাম না। আপনি আসলে পুরোহিত হবার যোগ্য না। এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, আর আপনার ব্যবস্থা আমি করছি। এভাবে পঞ্চায়েত ঠাকুর রাজপুরোহিতকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। একজন রাজপুরোহিতকে এভাবে অপমান করে বের করে দেওয়াটা কোনো সাধারণ বিষয় না। কিন্তু ক্রোধে পঞ্চায়েত ঠাকুর নিজেকে সামলাতে পারেননি। প্রচণ্ড লাঞ্ছিত ও অপমানিত হয়ে রাজপুরোহিত চলে যান। তারপর পঞ্চায়েত ঠাকুর মন্দিরে যে আর একজন অভিজ্ঞ পুরোহিতকে প্রধান পুরোহিতের দায়িত্ব তুলে দেন। মন্দির কমিটির লোক জিজ্ঞাসা করেন, আগের রাজপুরোহিতের কি হয়েছে? তখন পঞ্চায়েত বলে, তার ভেতরে লোভ জন্মেছে। এমনকি এই মন্দিরের ত্রিসীমানায় সে যেন পা রাখতে না পারে সেই ব্যবস্থা তিনি করেন। কি আর করার, গ্রামের পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছেন এই এলাকার বিখ্যাত ঠাকুর বংশের, যেটাকে রাজবংশ বলা হয়। তিনি যা বলবেন সেটা মানতেই হবে সবাইকে। এই ঘটনার প্রায় 1 মাস পর গ্রামবাসী দেখেন মীনাক্ষীর মাথাবিহীন দেহ মন্দিরের গেটের সামনে পড়ে আছে, আর সেই তান্ত্রিক উধাও। পঞ্চায়েত ও পঞ্চায়েতের স্ত্রী হাওমাও করে কান্না করছেন, নিজের বুকে নিজেই আঘাত করছেন। কেঁদে কেঁদে পঞ্চায়েতের ঠাকুর বলছে, আমি কেন রাজপুরোহিতের কথা বিশ্বাস করলাম না? তার কথা বিশ্বাস করলে আজকে আমার এত বড় ক্ষতি হতো না। এই মর্মান্তিক দৃশ্য আমাকে দেখতে হতো না। ঘটনা কি ঘটেছিল সেদিন রাতে সবকিছু জানা না গেলেও মূল বিষয়টা জানা সম্ভব হয়েছে। সেদিন ছিল অমাবস্যার রাত। সে রাতে পঞ্চায়েত ঠাকুর ও তার স্ত্রী ঘুমিয়ে গেলে তার ছোট মেয়েকে কিছু জিন বাড়ি থেকে বের করে ওই মন্দিরের সামনে নিয়ে যায়। আর সেখানে তান্ত্রিক একটা রিচুয়াল করে মীনাক্ষীকে বলি দিয়ে পিশাচ সম্রাটকে মুক্ত করে এলাকা ছেড়ে চলে যায়। মন্দিরে পাহাড়রত যত সন্ন্যাসী জিন ছিল তারা কিছু করতে পারেনি। অমাবস্যার রাত হওয়াতে শয়তানি শক্তির কাছে তারা পরাজয় বরণ করে। এই ঘটনার পর ওই মন্দিরে যত পুরোহিত ছিল তাদের রহস্যজনক মৃত্যু হতে থাকে।
তাদের সবার মাথা উল্টো করে ঘোরানো থাকতো। শুধু পুরোহিত না, রাতের বেলা ওই দিকে যে গেছে তাকে ওইভাবে মেরে ফেলা হতো। মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করলে এই মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেয়া হলে গলার যত শিরা উপশিরা ও চামড়া আছে সবগুলো ছিঁড়ে যাবার কথা, যেটা মানুষের পক্ষে অসম্ভব। কোনো কাটা ছেঁড়া ছাড়া মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেয়া কোনো সাধারণ ব্যাপার নয়। গ্রামের ভেতরে একটা মৃত্যুর উৎসব শুরু হয়ে যায়। এখন রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হয় না। ওদিকে পঞ্চায়েত প্রধান মেয়ের শোকে পাগল হয়ে যান, আর আগের রাজপুরোহিত কোথায় চলে গেছেন তার খবর কেউ জানেন না, তাকে আর কখনো দেখা যায়নি। তো এভাবে পুরোহিতরা মারা যাচ্ছেন এটা দেখে পরবর্তীতে আর কোনো পুরোহিত রাজি হননি এই মন্দিরে পুজোর কাজ চালানোর জন্য। এরপর গ্রামের মানুষ অনেক চেষ্টা করেছে। পাশের এলাকা থেকে সাধু সন্ন্যাসী পুরোহিত নিয়ে এসে এই গ্রামে তাদের মন্দিরে দায়িত্ব দেবার চেষ্টা চালিয়েছে। একবার নাম করা এক সাধু অথবা পুরোহিত যারা এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার সমাধান করে থাকেন ওরকম একজনকে নিয়ে আসা হয়। তিনি এখানে একটা যজ্ঞ করেন এবং ওই পিশাচ সম্রাটকে ডাকেন। ওই যজ্ঞ কিভাবে করা হয়েছিল সেটা আসলে জানা যায়নি, তবে সেখানে পিশাচ সম্রাটকে হাজির করতে সক্ষম হয়েছিলেন তিনি। তারপর ওই প্রথম কেউ পিশাচ সম্রাটের সাথে কথা বলতে সক্ষম হন। প্রথমে তাকে ওই মন্দির ও এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়, কিন্তু পিশাচ সম্রাট সাফ জানিয়ে দেন ওই এলাকা ছেড়ে তিনি যাবেন না। এই মন্দিরের সামনে তাকে পুঁতে রাখা হয়েছিল 200 বছরের বেশি সময়। মানুষ তার ওপর দিয়ে চলাচল করেছে, তাকে পদদলিত করেছে, অনেক কষ্ট দিয়েছে। এখন সে তার প্রতিশোধ নেবে। সবকিছু শুনে পুরোহিত বলে, দেখো, তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা এসব জানতো? তারা জানলে কি তোমার মাথার ওপর দিয়ে হাঁটতো? তারা তোমাকে দেখতে পায়নি। এখন তুমি এই গ্রামের নিরীহ মানুষদের মারছো, মন্দিরের পুরোহিতদের মারছো, এগুলো কি ঠিক? পিশাচ সম্রাট বলে, ঠিক বেঠিক আমি বুঝি না, আমি প্রতিশোধ নিচ্ছি। এরপর পুরোহিত ও পিশাচ সম্রাটের সাথে অনেক কথা হয়। তাকে আবারও অনুরোধ করতে থাকে যেন এই মন্দিরে এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু পিশাচ সম্রাট সবকিছু শুনতে নারাজ। পুরোহিত বুঝতে পারে এই শয়তান এখন অনেক শক্তিশালী হয়ে গেছে এবং তাকে আটকানোর মতো বিদ্যা তার জানা নেই, তাই তাকে কোনোভাবে কথা শোনানো যাবে না। তখন পুরোহিত একটা অনুরোধ করে, সে এই এলাকায় থাকলে সে যেন কাউকে আর হত্যা না করে। তখন পিশাচ সম্রাট বলে, ঠিক আছে, আমি কাউকে মারব না, তবে একটা শর্ত আছে, দুটো শর্ত আছে। প্রথম শর্ত, এই মন্দিরে আজকের পর থেকে সব ধরনের পুজো পাঠ বন্ধ করে দিতে হবে, আর সন্ধ্যার পরে কেউ জঙ্গলে যেতে পারবে না। মন্দিরটা ছিল একদম জঙ্গলের পাশে। ওখানে আমার চেলারা আছে, ওরা যদি সেখানে কাউকে দেখতে পায় তবে হত্যা করবে। এই অংশের পুরো জঙ্গলে আমরা থাকি, সন্ধ্যার পরে এই জায়গায় কেউ যাবে না। পুরোহিত অনেক ভেবে চিনতে ঠিক করেন যে তিনি সায় দেবেন, সন্ধ্যার পরে কেউ জঙ্গলে যাবে না। কিন্তু পুজো পাঠ কি করে বন্ধ করি? তাতে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হবেন। তখন পিশাচ সম্রাট বলেন, এই সাধু বেশি কথা বলে। তিনি তাকে বলেন, এই সাধু, এত কথা বলিস কেন? তোকে যা বলছি সেটা না করিস যদি, আমি সবাইকে মেরে ফেলবো। তোদের দেবী অন্নপূর্ণাকে আমি ভয় পাই, সে যদি আমার কিছু করতে পারে তবে যেন করে। তোরা পুজো করবি কি করবি না সেটা তোদের ব্যাপার। আমার কথা না শুনলে আমিও হত্যা করে যাব, দেখি তোদেরকে কে বাঁচায় আমার হাত থেকে। তারপর পিশাচ সম্রাট চলে যায়। তখন ওই সাধু এলাকাবাসীকে সবকিছু বলেন। সবকিছু শুনে পঞ্চায়েত প্রধান বলেন যে একটা জাগ্রত মন্দির কিভাবে বন্ধ রাখি, এতে দেবী অসন্তুষ্ট হবেন। তখন পুরোহিত বলেন, এমন একটা সমস্যা যেটার সমাধান করা আমার পক্ষে সম্ভব না। আপনারা আমার থেকে ভালো এবং অভিজ্ঞ কাউকে খুঁজে বের করুন। সমস্যার সমাধান না করা গেলে এখানে পুজো পাঠ করলে শয়তান বরং ক্ষিপ্ত হবে, সবাইকে মেরে ফেলবে। আপাতত বন্ধ রাখুন, আর বিকেলের পরে ওই জঙ্গলে যেন কেউ না যায়। তারপর তিনি বিদায় নেন। এরপর অনেক কবিরাজ, সাধু, সন্ন্যাসী দেখিয়ে কোনো লাভ হয়নি। আজও অর্থাৎ এই 1992 সালে এসেও এই মন্দির পরিত্যক্ত অবস্থাতেই আছে। আজও সন্ধ্যার পরে ভুল করে যদি কেউ ওই জঙ্গলে গিয়ে থাকে তবে সে আর ফিরে আসে না। এই পর্যন্ত যারা যারা ওই আগুনের গোলা দেখেছে তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বেঁচে ফেরা মানুষের সংখ্যা খুব কম। রামলাল বাবু দাদুকে বলেন, আমাদের কপাল অনেক ভালো যে ওই আলো দুটো আমাদের দেখেনি, দেখলে নিশ্চিত মৃত্যু ছিল। এই গ্রামের ও জঙ্গলের ইতিহাস শুনে যোগেন্দার দাদু বেশ ভয় পান। তিনি অনেকবার এসেছেন এইখানে, কিন্তু এখানে এত বড় ভয়ঙ্কর ঘটনা যে ঘটতে পারে সেটা তিনি জানতেন না। তারপর তিনি টাকা পয়সা মিটিয়ে পরের দিন সকালে পাঞ্জাব রওনা হন। এরপর এই ঘটনা তিনি তার পরিবারের সাথে শেয়ার করেন। পরবর্তীতে রঞ্জিতের দাদু বীরেন্দর সিং তার নাতি নাতনিদের কাছে বলেছেন, আর
আমরা জানলাম রঞ্জিতের মাধ্যমে। আনন্দ ভাই বলছেন বর্তমানে ওই মন্দিরটা নতুন করে বানানো হয়েছে। উনি সেখানে ঘুরতে গিয়েছিলেন পরিবার সহ। তিনি সেই মন্দির দর্শন করেছেন। মন্দিরটা দেখে বোঝা যায় সেটা কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। তাহলে ধারণা করা যায় 1992 সালের পরে কেউ এই সমস্যার সমাধান করেছিল। এখন সেখানে মন্দিরের সব কার্যক্রম চলে, কিন্তু ওই জঙ্গলে দিনে বা রাতে যারা প্রবেশ করে তারা অনেকে আর ফিরে আসে না। আপনি চাইলে সুকান্ত মাইতি দাদার সাথে কথা বলে এই ঘটনার সত্যতা যাচাই করে নিতে পারেন। আমার বিশ্বাস সুকান্ত মাইতি পারবেন কর্ণাটক রাজ্যের বন্দিপুর এলাকার কারোর সাথে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করে নিতে, কেননা এই ঘটনা বন্দিপুরের অনেকে জানেন। এটা একটা সত্যি ঘটনা বলে রঞ্জিত আমাকে জানিয়েছেন। ঘটনার মাঝে আমি ভীরাপ্পানের কথা বলেছিলাম। আপনি হয়তো ভীরাপ্পান ডাকাতের নাম শুনেছেন। ভীরাপ্পান হচ্ছে ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল। তামিল ও কর্ণাটক রাজ্য সরকার ঘোষণা করেছিল কেউ যদি ভীরাপ্পানকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারে তাহলে তাকে দেয়া হবে 5 কোটি টাকা পুরস্কার। তাহলে বুঝতেই পারছেন সে কত বড় ভয়ঙ্কর মানুষ। ভীরাপ্পানের জন্ম হয়েছিল এই কর্ণাটক প্রদেশে। সে দীর্ঘ 40 বছরের বেশি সময় এই জঙ্গলের রাজত্ব নিয়ন্ত্রণ করেছে। তাকে ধরার জন্য একটা স্পেশাল বাহিনী গঠন করার পরেও ইন্ডিয়ান সরকার ব্যর্থ হয়েছে। তাদের হাতে খুন হতে হয়েছে 180 জনের বেশি পুলিশ অফিসার ও সরকারি কর্মকর্তাকে। তাছাড়া নেতা, অভিনেতা সহ অনেকে তার কিডন্যাপের শিকার হয়েছে। সে অনেকের মাথা কেটে নিয়ে যেত, আর সেই মাথা দিয়ে কি করত সেটা কেউ না জানলেও ভীরাপ্পানের সহযোগীরা জানত। কি সেই কার্যকলাপ যেটা আনন্দ ভাই কিছুটা বলেছেন। এক কথায় ভীরাপ্পান শুধু একজন ডাকাত ছিল না, সে একজন শয়তানের পূজারী। সে জঙ্গলে রাজত্ব করার জন্য বিভিন্ন কালো জাদুর চর্চা করত। এই তথ্যগুলো ভীরাপ্পান মরার পরে তার সহযোগীরা দিয়েছে। মানে তার একটা বিশাল ডাকাত বাহিনী ছিল। সে মারা যাবার পরে এই বাহিনীর অনেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করে পরবর্তীতে ওই সহযোগীরা বিভিন্ন সময় ভীরাপ্পান সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছেন। সেটা আসলে সাধারণ মানুষের অজানা ছিল। এখন ওখানকার অনেকে ভীরাপ্পান সম্পর্কে অনেক অজানা কিছু জানেন যেটা ইতিহাসে লেখা হয়নি। ভীরাপ্পান কি কি কালো জাদুর চর্চা করত, কিভাবে কোথায় করত, আমি আনন্দ ভাইয়ের সাথে কথা বলে সাউথ ইন্ডিয়ার আরও কিছু ঘটনা সংগ্রহ করব ইনশাল্লাহ, যদি ভূত.com চায়। কেননা এখানে কি এমন কোনো মানুষের ঘটনা প্রচার করা হবে যে কিনা একসময় ইন্ডিয়ার সব থেকে কুখ্যাত অপরাধী ছিলেন। শোনা যায় তৎকালীন সময়ে স্থানীয় এলাকাবাসী ভীরাপ্পানের কথা বলে ছোট বাচ্চাদের রাতে ঘুম পাড়াত। এমন একজনের ঘটনা আপনারা গ্রহণ করবেন কিনা জানাবেন। কর্মব্যস্ততার কারণে বেশি একটা সময় দিতে পারি না, জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে লিখতে পারলাম। অপ্রত্যাশিত বানান ভুল ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্প্রতি আমি নাইজেরিয়ার একটা দীর্ঘ কালো জাদুর ঘটনা পেয়েছি, সেগুলো পরবর্তীতে লিখে পাঠাবো। অর্থাৎ তিনি আফ্রিকার সেই কালো জাদুর কথা বলছেন, যেটা আমরা অলরেডি পড়েছি। মেহেদি হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লিখছেন দুবাই থেকে এবং আপনার চমৎকার ঘটনাটি পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ঘটনাটি শুনলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল আইকনটিতে ক্লিক করেননি তাদেরকে অনুরোধ করব ক্লিক করার জন্য। এখন যেটা করব, আমরা সেই ঘটনাগুলোতে যাব যেই ঘটনাগুলো আপনারা হয়তো আগেও শুনেছেন বা কখনো শোনেননি বা বারবার শুনতে চাইবেন। এরকম কিছু ঘটনার মধ্যে আমরা যাব। আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। পরের ঘটনাগুলোতে যাবার আগে ছোট্ট করে জানিয়ে দিই, এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যাও বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো বেস্ট স্ট্রিমিং প্যাক ফর ইউটিউব। শুধুমাত্র তোমার জন্য 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4179#। চলুন ঘটনায় যাওয়া যাক।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। পবিত্র রমজান মাসের শেষ কয়েকটা দিন সামনে, তার মানে ঈদ আসন্ন, এবং এই সময়টাতে সবারই ব্যস্ততা অনেক বেড়ে যায়। ঘরে ফেরার তাড়া যেমন থাকে, প্রিয়জনের জন্য কেনাকাটা, নিজের জন্য কিছু কেনাকাটা তাড়াহুড়ো করে। তার মাঝখানে আমরা আজকের এপিসোডটি নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ অনেক স্টোরি পাচ্ছি আপনাদের কাছ থেকে, যে স্টোরির মাধ্যমে আমরা সাজাচ্ছি যে এপিসোডটি হবে তারপরে ঈদের এপিসোড, সম্ভবত আর খুব অল্প দিন। আচ্ছা, সামনের শুক্রবারে কি ঈদ হবে নাকি তার আগে হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। একজন এক একটা ডেট বলছেন, আসলে চাঁদ নির্ভর সব কিছু, সুতরাং হুট করে বলাও যায় না যে আগে পরে। আমি আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আজকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। সাজ্জাদ মিরপুর 2 বড়বাগ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমেই রাসেল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 9/10/2022 সানডে স্পেশাল এপিসোডে আমার পাঠানো ইমেলটি মৃত্যুর পরে ফিরে আসা পড়ে শোনানোর জন্য। ইমেল পাঠানোর উৎসাহ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই আমি আরও একটি ঘটনা লিখতে বসলাম। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে এবং কিছু ঘটনা আমার ফ্যামিলির সাথেও ঘটেছে। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা 1। সময় তখন 2013-র শেষ দিকে। আমি ক্লাস 1-এ পড়ি। প্রতিদিনের মতোই আমার দিন কাটছিল। প্রতি সন্ধ্যায় আমি আমার আম্মুর কাছে বায়না ধরি আমাকে নতুন কিছু নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্য। সেদিনও বলেছিলাম। আম্মু বলেন, আচ্ছা তুমি রুমে বসে টিভি দেখো, আমি নাস্তা বানিয়ে আনি। আম্মু রান্নাঘরের দিকে যাওয়ার পর আমি টিভি দেখছিলাম। মিনিমাম 15 থেকে 20 মিনিট হবে। আম্মু আমার জন্য কি বানাচ্ছেন দেখার জন্য আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমি যে রুমে ছিলাম সেখানে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল এবং রুম থেকে বের হয়ে বাম দিকে আরেকটি বাথরুম। ঘটনায় ফেরা যাক। রুম থেকে বের হয়ে বাম দিকে আমার চোখ পড়ল বাথরুমের দরজা খোলা এবং লাইটও জ্বালানো। আমি দেখি আম্মু বাথরুমে এসে বালতিতে কাপড় ভেজাচ্ছে। তখন পরনে আমার আম্মু কালো লাল রঙের জামা পরেছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো আম্মু হালকা নীল রঙের কাপড় পরেছিলেন। আমি সেইখান থেকে হেঁটে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম, দেখার উদ্দেশ্যে যে আম্মু কি রান্না করছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি গিয়ে দেখি আম্মু তো ঘরেই আমার জন্য নাস্তা বানাচ্ছে। তখন আম্মুর পরনে আকাশে অর্থাৎ হালকা নীল রঙের কাপড়ই ছিল। আমি তখন ক্লাস 1-এর ছোট ছেলে, ভয় পাওয়াই স্বাভাবিক। তবে আমার মনে প্রশ্নও জাগে, আমি কি দেখলাম। আম্মুকে কিছু না বলে আমি ছুটে যাই বাথরুমের দিকে। গিয়ে দেখি আগের মতো দরজা খোলা, লাইটও জ্বালানো, কিন্তু আমার আম্মুরূপী সেই অবয়ব নেই। আমার আম্মুকে সব খুলে বললে আম্মু বলল, আমি ভুল দেখেছি, কিন্তু আমি তো পরিষ্কার দেখলাম। এইখানে আমার মনের ভুল হওয়ার কোনো চান্সই নেই। আম্মু আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন। ঘটনা 2। প্রথম ঘটনায় বেশ কিছুদিন পর একদিন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বিছানায় শুয়ে পড়লাম। তখন ছোট থাকায় আমি দাদির সাথে ঘুমাতাম। প্রতি রাতেই ঘুমানোর সময় আমার আব্বু ডাইনিং রুমে বসে কাজ করে নেন, যেমন ডাইনিং টেবিলে থালা বাসন সরানোতে, আম্মুকে হেল্প করা, পানির বোতল ভরা ইত্যাদি। আম্মু ঘুমাতে যাওয়ার পরে আব্বু এই কাজগুলো করেন। বলে রাখা ভালো, আমি যেই রুমে ঘুমাই সেই রুম থেকে ডাইনিংয়ের রুমটি সম্পূর্ণ দেখা যায়। আব্বু কাজ শেষ করে চলে যান, তবে ডাইনিং রুমটির লাইট জ্বালানো ছিল। আমি শুয়ে আছি, তাকিয়ে দেখি ডাইনিং রুমে কেউ নেই। কিন্তু হঠাৎ দেখি ডাইনিং টেবিলের কোণা দিয়ে প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতার কালো একটি জমাট বাঁধা ছায়া হেঁটে চলেছে। এমন প্রায় 10 সেকেন্ড আমি দেখি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন ডাইনিং রুমে কেউ ছিল না। আব্বুও চলে গিয়েছিল। আব্বু যদি আসতো তখন আমি দেখতাম, কারণ আমার রুম থেকে সম্পূর্ণ ডাইনিং রুমটি দেখা যায়। ঘটনা 3। এটি আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমার আম্মুর বিয়ে হয়নি, বয়স 20 কি 21 হবে। কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কাজের জন্য আব্বু প্রায় 1 বছর দেশের বাড়ি গাজীপুরে নলি আটিকিতে ছিলেন। সেখানে আব্বুর একটি বড় পোলট্রি ফার্ম ছিল। আব্বু তার কাজের ফাঁকে সেই পোলট্রি ফার্মেও যেতেন এবং প্রায় রাত 12টা-1টার দিকে বাড়ি ফিরতেন। একদিন আব্বু পোলট্রি ফার্ম থেকে কাজ শেষ করে বাড়িতে যান। তখন আমার আব্বু একা ছিলেন। গভীর রাত হলেও চাঁদের আলোয় চারিদিক ভালোই দেখা যাচ্ছিল। নির্জন রাস্তায় তখন কেউ ছিল না।
আব্বু ফার্মের দরজা এবং যাবতীয় কাজ সম্পূর্ণ করে বের হয়ে আসলেন। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আব্বু হঠাৎ যা দেখলেন তা দেখার জন্য আব্বু মোটেও প্রস্তুত ছিলেন না। রাস্তা বেশ ভালোই, সামনে অপর প্রান্তে 10-12 জন লোক একসাথে সারি করে অর্থাৎ লাইন করে এক পাশ থেকে অন্য পাশে এগিয়ে যাচ্ছে। তাদের একজনেরও মাথা ছিল না, তাদের গলা থেকে বদবদ করে রক্ত পড়ছিল। আলহামদুলিল্লাহ, আমার আব্বু অনেক সাহসী ছিলেন। আব্বু সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন। ঘটনা 4, এটি 2 মাস আগে ঘটেছে আম্মুর সাথে, এবং আমিও সাক্ষী, নানিও। বলে রাখা ভালো, ঘটনা 1 ও 2 যখন ঘটে তখন আমরা জোনাকি রোড এলাকায় থাকতাম। বর্তমানে আমরা বড়বাগ বসতি হাউজিংয়ে। ঘটনায় ফেরা যাক। আমার নানি মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসেন এবং 6-7 দিন করে থেকে যান। 1.5 মাস আগে আমার নানি যখন আসেন তখন একদিন আম্মু এবং নানি আমার খালা নিপা খালার সাথে কথা বলার জন্য ভিডিও কল দেন। বলে রাখা ভালো, নিপা খালার বাসা কুড়িল বিশ্ব রোড। সেইখানে আমাদের বাসার পাশেই আমার খালুর আরেকটি জমি আছে, সেখানে বিল্ডিং নির্মাণের কাজ চলছে এবং এই কাজের মূল দায়িত্বরত হলেন আমার মামা, বাবু মামা। আমার আম্মু এবং নানি যখন নিপা খালার সাথে ভিডিও কলে কথা বলছিলেন তখন নিপা খালার বাড়িতে খালা এবং খালাতো ছোট ভাই ছাড়া কেউ ছিল না। খালু ছিলেন অফিসের কাজে। আম্মু কথা বলার এক ফাঁকে খালাকে বললেন, নিপা, বাবু ভাই পিছনে বসে একা একা কি করেন? খালা বললেন, তুমি কি বলছো এসব? বাবু তো ওর কাজ শেষ করে বিকেলেই চলে যায়, তুমি ভুল দেখেছো। আম্মু বললেন, কি বলছো এসব? আমি মাত্র দেখলাম, আম্মাও দেখলো বাবু ভাইকে। বাবু ভাই সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে পেছনের চেয়ারে বসেছিলেন এবং আমার দিকে তাকিয়ে হেসেওছেন। নানি বললেন, নিপা, ডিনা সত্যি বলছে, আমিও বাবুকে দেখেছি। এই বিষয়ে আর কথা না বাড়িয়ে তাদের কথা তারা শেষ করে দেন, ফোন রেখে দেন। এইখানে একজনের মনের ভুল হলে বোঝা যেত, কিন্তু আমার আম্মু এবং নানি দুজনেই তখন বাবু আমাকে দেখেছিলেন। তাদের কথা বলার সময় আমিও সেই রুমে ছিলাম, কিন্তু আমি ফোনে ব্রাউজিং করছিলাম, তাই ভিডিও কলের কথা আমার মাথায় ঢুকনি। কিছুক্ষণ পরে আব্বু আসলেন বাসায়। আম্মু আব্বুকে বলার পর বললেন, আরে এইগুলো তোমার মনের ভুল, বেশি ভেবো না। কিন্তু আম্মু বললেন যে আম্মু সত্যিই দেখেছেন, নানিও দেখলেন মামাকে। আব্বু আম্মুকে বললেন, আচ্ছা এক কাজ করো, বাবু ভাইকে ফোন দিয়ে সব বলো। আম্মু তখনই বাবু আমাকে কল দিলেন এবং সব খুলে বললেন। এরপর মামা বললেন, নিপার বাসার কাজ শেষে আমি বাড়িতেই এসে পড়েছি, এতক্ষণ ধরে আমি বাড়িতেই ছিলাম, এত কিছু ভাবিস না। বলে রাখা ভালো, নিপা খালার বাসা থেকে মামার বাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার, তাই এত অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব না। আমার আব্বু আমার আম্মুকে বললেন, তুমি কিছু যদি দেখেও থাকো তাহলে ভালো কাউকেই দেখেছো, এত কিছু ভাবার নেই। ঘটনা 5, এটি বেশ কিছুদিন আগে ঘটেছে আব্বুর সাথে। রাতে ঘুমানোর সময় আমার ছোট বোন মাঝখানে এবং আমার আম্মু বিছানায় কোনায় ঘুমায়। সেদিন আব্বুর ঘুম ভেঙে যায়, তখন কয়টা বাজে খেয়াল করিনি। আব্বু দেখলেন জানালার অপর প্রান্তে অর্থাৎ বাইরে একজন বৃদ্ধা মহিলা আব্বুর দিকে তাকিয়ে আছে। বলে রাখা ভালো, আমরা 5 তলাতে থাকি। আব্বু এই দৃশ্য দেখার পর দোয়া কালাম পড়ে আবার সেই জায়গায় তাকিয়ে দেখেন কেউ নেই। আম্মুকে তখন কিছু বলেননি। পরের দিন সন্ধ্যায় আমরা যখন একসাথে ছিলাম তখন সব বলেন। এগুলো ছিল বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। চলেন এখন স্বপ্নের ঘটনায় যাওয়া যাক, যা ঘটেছে আমার সাথে। তখন 2020 করোনা মহামারীর জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। এই লম্বা ছুটিতে আমারও জীবন কাটছিল যেমন 10টা স্টুডেন্টের কাটে। বলে রাখা ভালো, আমি যেই রুমে ঘুমাই সেই রুমে বিছানা রুমের ডান দিকে এবং দাদির বিছানা বাম দিকে। স্বপ্নের ঘটনাতে দাদিকে কেন উল্লেখ করলাম? স্বপ্ন 1, রাতে ঘুমানোর পর আমি একটি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। স্বপ্নটা যেমন ছিল, আমি একটা বিশাল বড় মরুভূমি জায়গায় এবং সেখানে অনেকজন আর্মি অফিসার। তখন গভীর রাত, তাদের হাতে রাইফেল এবং অন্যান্য অস্ত্র। তাদের মধ্যে যিনি চিফ কমান্ডার, উনি এসে আমাকে বললেন, এই নিন অস্ত্র, আপনার প্রয়োজন হবে। আমি বললাম, কেন? সে ভীষণ ভয়ে ভয়ে বললেন, ও আসলে কাউকে ছাড়বে না, এমনিতেই আমাদের অনেক অফিসারদের মেরেছে,
তার কথা শেষ হতে না হতেই দেখলাম দূর থেকে একটি রক্ত জমাট বাঁধা লাল রঙের একটি লোকের মতো অবয়ব সব অফিসারদের মেরে ফেলছে তাদেরই অস্ত্র দিয়ে। মারতে মারতে সে আমার নিকট এসে যাচ্ছে। আমি তখন আমার হাতে থাকা বন্দুকটি নিয়ে তার দিকে গুলি করতে যাব, হঠাৎ সেই অবয়বটি আমার সামনে এসে দাঁড়িয়ে সেই চিফ কমান্ডারকেও মেরে ফেলল। এইবার সে আমাকে মারার প্রস্তুতি নিচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই ঘুমিয়ে যাই। ঘুম ভাঙার পর দেখি আমি আমাদের সেই জোনাকি রোডের বাসায়। আমি মেঝেতে পড়ে আছি। হঠাৎ আমার চোখ পড়ে রুমের ডান দিকে সেই জানালা এবং জানালার ওপারে রুমে থাকা বারান্দায়। সেই ভয়ঙ্কর লাল অবয়বটি বারান্দায় বসে আছে। মনে পড়ে যায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। আমি দ্রুত রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি। দরজায় কিছু ছিদ্র থাকায় আমি বাইরে দেখার চেষ্টা করি। হঠাৎ দেখি আমার দাদি রুমে। আমি সাহস ফিরে পাই এবং দরজা খুলে রুমেই দেখি দাদি আমাকে বলছে, চল বাসায় চল। আমি এবং দাদি ধীরে ধীরে রুম থেকে বের হতেই হঠাৎ সেই লাল অবয়ব ভয়ঙ্কর একটি চিৎকার দেয়, কই যাস তোরা? এই বলে সে এক হাসি দেয়। তার হাসি এমন শব্দ ছিল যেন মনে হয় কোনো হিংস্র জন্তু হাসছে। আমি আর দাদি পিছু ফিরে যাই, কিন্তু এভাবে কতক্ষণ? হঠাৎ আমার আব্বুর ডাক। আমাকে ডাকছেন আব্বু, বলছেন এদিকে এসো। আমি সাহস সঞ্চার করে বারান্দার দিকে কিছু কদম এগিয়ে দেখি আব্বু বসে আছেন। আমাকে বলছেন, আই কই যাও, এদিকে আসো তো। আমি তখন দেখি আব্বু এখানে, তাই আমি এগিয়ে যাই। বারান্দাতে যেই না ঢুকবো, বারান্দার সেই অবয়বটি দেখি বসে আছে। তার সমস্ত শরীর ছিল লাল বর্ণের, যেন মনে হচ্ছিল জ্বলন্ত লাল কয়লা। তার চেহারা ছিল প্রচণ্ড রাগ, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছে ফিরে আসি, সেও আমার দিকে তেড়ে আসে। দাদি দোয়া পড়তে শুরু করলেন। আমি পাশে থাকা একটি লাঠির পড়া দেখতে পেয়ে লাঠি উঠিয়ে জোর গলায় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে সেই অবয়বকে মারতে থাকি। মারার এক পর্যায়ে দেখি অবয়বটি আকারে ছোট হয়ে যাচ্ছে এবং সে চুপচাপ এক কোণায় পড়ে আছে। তার মুখে একটু হাসি তখনও। আমি তাকে আবার মারা শুরু করি। মারতে মারতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি তখন মধ্যরাত। আমি আমার বিছানাতে, ঘামে ভিজে গিয়েছে আমার পুরো শরীর। বুক এতই ধরফর করছে যেন মনে হচ্ছিল এতক্ষণ আমি দৌড়াচ্ছিলাম। মনে পড়ল সম্পূর্ণ স্বপ্ন। ভয়ে সেই রাতে মাথার বালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে আম্মুকে সব বলার পর আম্মু আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন এবং বললেন রাতে দোয়া কালাম পড়ে ঘুমাতে। স্বপ্ন 2। রাসেল ভাই, মনে আছে ভূত.কমের মডারেটর ভাইদের কম্বো স্টোরি নীল পাথর? আমার সেই স্টোরির সবচেয়ে মজার এবং ভয়ের জায়গা যেটি লেগেছিল মৃত ছেলে আর ডোমের পার্টি। এই স্টোরিটি শোনার কিছুদিন পরে রাতে ঘুমানোর সময় হঠাৎই সেই স্টোরির কথা মনে পড়ে। স্টোরির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্বপ্নে দেখলাম আমি একটি ছোট্ট অন্ধকার ঘরে, কোনো ইলেকট্রিক লাইট নেই, 3-4টি মোমবাতি দিয়েই কিছুটা আলো বের হচ্ছে। দেয়ালে প্রচুর রক্তের চিহ্ন। হাসপাতালে রোগীদের যেমন বেড থাকে তেমনি একটা বেড। এক মধ্যবয়স্কা মৃত লোক শুয়ে আছে, পাশে একজন ডোম আর এক পাশে একটা ছোট বাচ্চা। ডোমটি সেই মৃত লোকের মুখে ধারালো একটা কিছু দিয়ে মুখের চামড়া মাংস কেটে ছিঁড়ে বের করছে। কিন্তু হঠাৎ সেই মৃত লোকটি জীবিত হয়ে বেড থেকে নেমে দাঁড়িয়ে রইল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বুঝতে পারলাম আমি এক বিচ্ছিরি স্বপ্ন দেখছি। তখন আমার কোনো ভয় করছিল না, মাথায় খালি একটা চিন্তাই কাজ করছিল, এইটা স্বপ্ন দেখছি, স্বপ্ন থেকে বের হতে হবে। আমার তখন শুধু আলহামদুলিল্লাহ সূরা মনে পড়ছিল, তাই আলহামদুলিল্লাহ সূরা পড়তে শুরু করি। সূরা পড়ার সময় সেই বাচ্চা ছেলেটি আমার কাছে এসে বলে, চুপ করো, সূরা পড়ো না। আমি তখন শিওর হলাম যে সূরা পড়া বন্ধ করলে আমার বিরাট কোনো ক্ষতি হবে। সূরা পাঠের এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়। দেখি আকাশ কালো থেকে হালকা নীল। বুঝতে পারি সকাল হচ্ছে। আমি ঘুমিয়ে যাই। আম্মুকে পরে সব বলার পর আম্মু বলেন রাতে ঘুমানোর আগে ভৌতিক বিষয় নিয়ে না ভাবতে। সেকেন্ড স্বপ্নটা বেশি ভাবার কারণে এমন দেখলাম, কিন্তু ফার্স্ট স্বপ্নটার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তবে এই কথা বলবো যে মহান আল্লাহর রহমতে স্বপ্নের ভেতরে সূরা পড়ার কারণেই আমার কোনো ক্ষতি হয়নি। এই ছিল রাসেল ভাই আমার পাঠানো কিছু ঘটনা, যা 100% সত্যি, এবং আমি সবাইকে বলবো যার সাথে ঘটে সে জানে ঘটনার সত্যতা
বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনাটি পছন্দ হলে অবশ্যই শোনাবেন এবং ধন্যবাদ ধৈর্য সহকারে পড়ার জন্য। আমি সাজ্জাদ, মিরপুর 12 বড়বাগ বসতি হাউজিং থেকে। সবাই ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। 219তম এপিসোড শুনছেন আপনারা। আমাদের ইমেল অ্যাড্রেস raseltahotbhut.com@gmail.com। আপনারা আশা করব প্রতিটা মুহূর্ত এনজয় করছেন আমাদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।